বিগ ব্যাং থিওরি যেমনটা আমরা আগের ক্লাসে জেনেছি যে এই পৃথিবী তথা মহাবিশ্বের উৎপত্তি সম্বন্ধে যে সকল থিওরিজগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য অর্থাৎ বৈজ্ঞানিক মহলে সবচেয়ে গ্রহণযোগ্য যে থিওরিটি রয়েছে তা হলো আমাদের এই বিগ ব্যাং থিওরি। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে বিগ ব্যাংয়ের মাধ্যমেই যদি আমাদের এই মহাবিশ্বের উৎপত্তি হয় তাহলে তার সপক্ষে প্রমাণ কি রয়েছে এবং প্রমাণ থাকলেও তা কে বা দিয়েছেন এবং কোন বিষয়ের উপর ভিত্তি করেই বা এই প্রমাণগুলো তারা দিয়েছেন। তো এমনই বেশ কয়েকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। সবাইকে নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ক্লাস। যেমনটা তোমরা জানো যে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের জিওগ্রাফির বিভিন্ন ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে থাকি, স্পেশালি রিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং যারা সেন্ট্রাল গভর্নমেন্টের টিচিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন যেমন এনভিএস, কেভিএস অ্যান্ড ইএমআরএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, এমনকি যারা বিহার যে পাবলিক সার্ভিস কমিশন এর টায়ারি 4 আপকামিং যে এক্সামসটা হতে চলেছে তার জন্য প্রিপারেশন নিচ্ছ, তার জন্য এই ক্লাসগুলো কিন্তু ভীষণই বেনিফিটেড হতে চলেছে। তো এমন ইম্পর্টেন্ট রেগুলার ক্লাস পেতে চাইলে তোমাদের অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আমি জানি যে ইন্ট্রোটা একটু বড় হয়ে যাচ্ছে and some of you might have even skipped it, but आगे से मत करना because I'm going to reveal the secrets of this Big Bang theory। অর্থাৎ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে with time how different scientists came and give proofs and evidence regarding the happening of this Big Bang। যে বিভিন্ন বৈজ্ঞানিক কীভাবে আসলো বিভিন্ন সময়ে এবং তারা এই বিগ ব্যাং সম্বন্ধে বিভিন্ন প্রুফস প্রোভাইড করলো, এমন বেশ কয়েকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি কিন্তু তোমাদের এই ক্লাসে আলোচনা করতে চলেছি। এর সঙ্গে আমি তোমাদের আরও একটা রিকোয়েস্ট রাখবো যে আগের ক্লাসে যারা তোমরা দেখোনি অবশ্যই সেই ক্লাসটিকে দেখো, যেখানে আমি আলোচনা করেছি যে কিভাবে এই মহাবিশ্বের উৎপন্ন হয়েছে বা বিগ ব্যাং থিওরি কিভাবে এক্সপ্লেন করছে এই মহাবিশ্বের উৎপত্তিকে। ওকে, আগের ক্লাসটি আমি তোমাদেরকে দেখার জন্য রিকোয়েস্ট করছি এই কারণেই, কারণ আজকে এই ক্লাসটির শেষে আজকে যে আলোচনা তার শেষে আমি কয়েকটি কোশ্চেন তোমাদের জন্য রেখেছি যেগুলো বেস অন দ্য প্রিভিয়াস ক্লাস অ্যান্ড দিস ক্লাস। ওকে, এই দুটো ক্লাসের কম্বিনেশন আমি কিন্তু বেশ কয়েকটি কোশ্চেন তোমাদের জন্য রেখেছি যেগুলো আমরা এই ক্লাসটির শেষে আলোচনা করব। ওকে, সো লেটস স্টার্ট। যেমনটা তোমরা জানো যে অ্যাবাউট দ্য অরিজিন অফ দিস ইউনিভার্স দেয়ার আর নাম্বার অফ থিওরিজ, বেশ কয়েকটি থিওরিজ কিন্তু রয়েছে, শুধু বিগ ব্যাং বলে নয়, এমন থিওরিজ কিন্তু অনেকগুলো রয়েছে। তাদেরকে আমরা যদি ডিভাইড করি, যদি এদেরকে আমরা দেখি এদের নেচারগুলো, তাহলে আমরা দেখতে পাবো দেয়ার আর টু টাইপ অফ থিওরিজ। ওকে, ওয়ান ইজ দ্য রিলিজিয়াস থটস, অ্যানাদার ওয়ান ইজ দ্য মডার্ন থিওরিজ। তো হোয়াট আর দ্য রিলিজিয়াস থটস? ইউ নো দ্যাট দেয়ার আর মেনি রিলিজিয়ন্স ইন আওয়ার আর্থ or in our world, and every religion has their own religious scripts that explain about the origin of this universe। যেমনটা আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে কিন্তু অনেকগুলি ধর্ম আছে এবং প্রত্যেকটা ধর্মের নিজস্ব পবিত্র গ্রন্থ রয়েছে যেখানে এই মহাবিশ্বের উৎপত্তি সম্বন্ধে তার ধারণা তারা নিজের মতো করে ব্যক্ত করেছেন। Okay, some of them says that God has created this universe, some of says that Bhagwan has created this universe, some of says that Islam, or you can say Islam religion says that Allah has made this universe. Okay, so there has contradictional concept about the origin of this universe because each religion says their own view, তাদের নিজস্ব ভিউ তারা এই রিলিজিয়াস থটের মাধ্যমে রেখেছেন বেস অন দেয়ার রিলিজিয়াস স্ক্রিপ্টস বা তাদের পবিত্র ধর্মগ্রন্থ অনুসারে যেভাবে ব্যাখ্যা করা রয়েছে এই ইউনিভার্স সম্বন্ধে সেগুলো তারা নিজের মতো করে ব্যাখ্যা করছে। সো উইল নট গো ফর দ্যাট বিকজ এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউতেও কিন্তু ততটা ইম্পর্টেন্ট নয়। সো উইল নট, ইট উইল বি বেটার ইফ ইউ ডোন্ট গো টু পোক আওয়ার নোজ হিয়ার। ওকে, তো অ্যানাদার যে থিওরি দ্যাট ইজ দ্য মডার্ন থিওরিজ, অর্থাৎ যে থিওরিগুলো সায়েন্সের উপর বেস করে রয়েছে। শুধু বিগ ব্যাং আমি এর একদিন বলেছি যে বিগ ব্যাং থিওরি আমাদের সিলেবাসে আছে, তাই বিগ ব্যাং থিওরি হলো সায়েন্টিফিক থিওরি, আমাদের সিলেবাসের মধ্যে বিগ ব্যাংই হলো একমাত্র সায়েন্টিফিক থিওরি। বাট যেসব সায়েন্টিফিক থিওরিগুলো ইউনিভার্সের উৎপত্তি সম্বন্ধে আলোচনা করে তাদেরকে আমরা যদি দেখি তার মধ্যে 4টে মেজর থিওরি রয়েছে যারা সায়েন্টিফিক্যালি আলোচনা করে কিভাবে এই ইউনিভার্সের উৎপত্তি হয়েছে। তো ফার্স্ট অফ অল চলে আসে আমাদের relativity theory of Albert Einstein. Okay, relativity theory.
অ্যালবার্ট আইনস্টাইনের দেওয়া রিলেটিভিটি থিওরি। তিনি কিভাবে এই ইউনিভার্সের উৎপত্তি সম্বন্ধে ব্যাখ্যা দিয়েছেন তিনি তা এই রিলেটিভিটি থিওরিতে আলোচনা করেছেন। নেক্সট আমাদের দি ব্রিফ হিস্টোরি অফ টাইম। বলো তো এটা কে দিয়ে লিখেছেন? ব্রিফ হিস্টোরি অফ টাইম, এই বুকটি কে লিখেছেন? ইট হ্যাজ রিটেন বাই আমাদের স্টিফেন হকিংস। সবাই চেনো নিশ্চয়ই স্টিফেন হকিংসকে, যে ব্ল্যাক হোলের কনসেপ্ট দিয়েছেন। তো ব্রিফ হিস্টোরি অফ টাইমস এই বইটিতে আমাদের স্টিফেন হকিংস এই ইউনিভার্সের উৎপত্তি সম্বন্ধে কিন্তু একটা বিস্তারিত ধারণা তিনি দিয়েছেন তার মতো করে। নেক্সট যে থিওরিটি মোস্ট ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ দ্য এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি। দ্যাট ইজ এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি। ওকে, এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি, এখানে জায়গা নেই বলে আমি শুধু টি লিখছি। এবং লাস্ট যে থিওরিটি সায়েন্টিফিক থিওরি যেটা ফোকাসে এসেছিল, দ্যাট ইজ দ্য স্টেডি স্টেট থিওরি। স্টেডি স্টেট থিওরি অফ ফ্রেড হোয়েল। ওকে, সো এই থিওরিগুলো অ্যাকচুয়ালি আমাদের বিষয় তো ছিল এক্সপ্লেন করা যে বিগ ব্যাং থিওরির হিস্টোরিক্যাল ইভলিউশন। বাট আমার মনে হয়েছে যে বিগ ব্যাং থিওরি যে আমরা আলোচনা করতে চাই তার সঙ্গে অনুষঙ্গিক যে বা সায়েন্টিফিক থিওরিজগুলো রয়েছে তার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করে আলোচনা করি তাহলে আরও বেটার হবে। বা বিগ ব্যাং থিওরির আশেপাশে ডানে বাঁয়ে যেসব থিওরি মডার্ন থিওরিজগুলো রয়েছে তাদেরকে নিয়েও যদি একটু করে আলোচনা করা যায় তাহলে আমার মনে হয় যে একটু বেটার হবে, বা আমরা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে পারবো অ্যাবাউট দিস কসমোলজি, রাইট? তো চলো, তার জন্যই আমি কিন্তু তোমাদের কাছে তার জন্য কিন্তু আমি চেষ্টা করেছি যে এই সব থিওরিজগুলো ব্রিফলি মানে শর্টকাটে একটু করে আলোচনা করা। আর মেইন আমাদের যে কনসার্ন সেটা হলো এই যে এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি বা বিগ ব্যাং থিওরি। যেমনটা আমি আগের ক্লাসেই বলেছিলাম যে বিগ ব্যাং থিওরির আরও দুটো নাম রয়েছে, ওয়ান ইজ বিগ ব্যাং থিওরি, দ্যাট ইজ অ্যানাদার ওয়ান এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি। এমনকি এই থিওরিকে আবার সিঙ্গুলারিটি থিওরি বলেও আমরা জানি, রাইট? তো চলো এক এক করে আমরা জেনে নিব যে রিলেটিভিটি থিওরিতে অ্যালবার্ট আইনস্টাইন তার যে রিলেটিভিটি থিওরি রয়েছে সেখানে তিনি কিভাবে এই ইউনিভার্সের ব্যাখ্যা করেছেন বা এই ইউনিভার্সের উৎপত্তি সম্বন্ধে কিভাবে ব্যাখ্যা দিয়েছেন। রিলেটিভিটি অ্যাকচুয়ালি কথা বলার সঙ্গে সঙ্গে না স্পেলিংয়ে বড় সমস্যা হয়। রিলেটিভিটি থিওরি, ওকে, that is given by Albert Einstein. Albert Einstein. তো অ্যালবার্ট আইনস্টাইন আমাদের বৈজ্ঞানিক মহলের প্রখ্যাত একজন বৈজ্ঞানিক, যার নাম এক নামে আমরা সবাই চিনি, রিনাউন্ড সায়েন্টিস্ট, দ্যাট ইজ অ্যালবার্ট আইনস্টাইন। তিনি তার থিওরিতে ইউনিভার্সের উৎপত্তি সম্বন্ধে যে ধারণাটি দিয়েছেন তিনি বলছেন দিস ইউনিভার্স ইজ, এই ইউনিভার্স হলো আসলে স্ট্যাটিক আনচেঞ্জেবল অ্যান্ড হোমোজেনিয়াস। স্ট্যাটিক, আনচেঞ্জেবল অ্যান্ড হোমোজেনিয়াস। অর্থাৎ এই রিলেটিভিটি থিওরিতে তিনি একটি মডেল তৈরি করেন আমাদের এই ইউনিভার্সের, আমাদের এই মহাজগতের একটি মডেল তিনি পেশ করেন তার এই থিওরির মাধ্যমে, যেখানে তিনি দেখান আমাদের যে ইউনিভার্স রয়েছে, আমি এটাকে ইউনিভার্স বলে বিবেচিত করছি ফর ইনস্ট্যান্স, এই ইউনিভার্সের মধ্যে যে প্রান্তেই তুমি ডাটা কালেকশন করো, এই ইউনিভার্সের যে প্রান্ত থেকে তুমি ডাটা কালেকশন করো না কেন, ইউ উইল ফাইন্ড দ্যাট দেয়ার ইজ সিমিলার ডেনসিটি অফ ম্যাটার। ডেনসিটি অফ ম্যাটার যে কোনো প্রান্তেই, যে কোনো বিন্দুই, এই মহাকাশের যে কোনো বিন্দুই তুমি ডাটা কালেকশন করো, ডেনসিটি, টেম্পারেচার কিন্তু সেম পাবে। ওকে, তার সঙ্গে সঙ্গে ম্যাটার অফ মাস অফ ম্যাটার যেটাকে আমরা বলি, বা ভর, বস্তুর যে ভর, সেটা लगभग सेम होता है सब जगह में। इस यूनिवर्स में सभी जगह में कहीं किसी भी पॉइंट में अगर हम लोग डाटा कलेक्शन करें तो जो डाटा हमको मिलेगा वो होगा ऐसा হোমোজেনিয়াস। কেমন হবে সেটা? হোমোজেনিয়াস হবে। হোমোজেনিয়াস কথার অর্থই হলো যে সব জায়গায়
ইকুয়াল থাকবে, সমানভাবে বন্টন থাকবে তার। ডেনসিটি বলো, টেম্পারেচার বলো এবং মাস, এগুলো বস্তুর সমান বন্টনের কথা তিনি বলছেন। এবং তার সঙ্গে এটা কথা বলেছেন যে এগুলো মনে করো এই ইউনিভার্সে যে গ্যালাক্সিসগুলো রয়েছে তারা চেঞ্জেবল নয়, দে আর নট চেঞ্জেবল, অর্থাৎ তারা যে স্থানে অবস্থান করছে সেম সেই স্থানেই তারা অবস্থান করবে, একইভাবে তাদের মুভমেন্টগুলো করতে থাকবে, ঠিক আছে, তাদের মধ্যে কোনো রকমের চেঞ্জ হবে না এবং এটি স্ট্যাটিক, এদের কোনো রকমের কোনো চেঞ্জেস এদের মধ্যে আসবে না, স্থির অবস্থায় এই ইউনিভার্স রয়েছে। যেহেতু তিনি গডে বিশ্বাস করতেন, এই অ্যালবার্ট আইনস্টাইন যদিও বড় বৈজ্ঞানিক হন কিন্তু তিনি গডে বিশ্বাস করতেন এবং তিনি বলতেন যে দিস ইউনিভার্স হ্যাজ বিন ক্রিয়েটেড বাই ওয়ান্স ক্রিয়েটেড বাই দ্য গড অ্যান্ড ইট ইজ রিমেইনস স্ট্যাটিক। এটা স্থির, যেমনভাবে গড ফাংশনিং করে দিয়ে গেছে যে চলো বেটা ये एक यूनिवर्स तुमको दे दिया, इन यूनिवर्स में जाओ कुछ भी होगा अपने तरीके से होगा। হ্যাঁ, এইভাবে তিনি বলছেন যে গড একটা সিস্টেম চালু করে দিয়ে গেছে আমাদের জন্য, এই ইউনিভার্স তৈরি করে দিয়েছেন এবং সেখানে সবগুলো বস্তু স্ট্যাটিক, নির্দিষ্ট অবস্থানে থেকে নিজের মতো করে মুভমেন্ট কিন্তু করতে থাকে, এমন একটা কন্ডিশনের কথা তিনি কিন্তু বলেছেন। এবার আমরা জানি যে ফিজিক্সের ল অনুযায়ী যে এই ইউনিভার্সে যত বস্তু রয়েছে তা কিন্তু গ্র্যাভিটির ফলে একে অপরের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে, বলা যায় অ্যাট্রাকশনের ফলে। যেমন আমি যদি ধরে নিই এক্সাম্পল, যে আমি এখানে মনে করো একটা এক্সাম্পল দিয়ে বলছি তোমাদের, যে আমাদের সূর্য যার মধ্যে প্রচুর মাস রয়েছে, হ্যাজ হাইয়ার মাস অফ ম্যাটার ইন দিস সোলার সিস্টেম। আমাদের সোলার সিস্টেমের মধ্যে ফর ইনস্ট্যান্স, মানে কিছুক্ষণের জন্য তোমরা এটাকে যদি আমাদের সোলার সিস্টেম ভেবে নাও, তাহলে দেখবে সবার কেন্দ্রে কে রয়েছে, আমাদের সূর্য রয়েছে, যার মাস কিন্তু হাইয়েস্ট রয়েছে, অর্থাৎ যার ভর সবচেয়ে বেশি, এবং তাকে কেন্দ্র করে লোয়ার মাসযুক্ত যে গ্রহগুলো রয়েছে বা প্ল্যানেটসগুলো রয়েছে তাকে কেন্দ্র করে এরা মুভ করছে। তার কারণ আমরা ছোটোবেলা থেকেই জানি যে তারা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের কারণে তার সঙ্গে অ্যাটাচ হয়ে রয়েছে। এই সূর্য প্রত্যেকটি গ্রহের উপরে একটা অ্যাট্রাকশন করে, একটা ফোর্স যাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি, এই ফোর্সটা এক্সার্ট করে বলেই তারা কি হয়, বলেই তারা সূর্যের চারদিকে কেন্দ্র করে ঘোরে, রাইট। এইবার তিনি বলছেন যে এইভাবে গ্র্যাভিটেশনাল ফোর্সই যদি থাকতো, শুধুমাত্র ইউনিডিরেকশনাল ফোর্স যদি থাকে এই মহাবিশ্বে, তাহলে কি হতে পারে যে গ্র্যাভিটেশনাল ফলে মনে করে এটা এখন এবার কিছুক্ষণের জন্য ভাববো যে এটা ইউনিভার্স, এই ইউনিভার্সের যেইখানে বা যেই স্থানে বেশি মাস রয়েছে সেখানে কি হবে, প্রত্যেকটি বস্তু অ্যাট্রাক্টেড হবে, স্মলার যে বস্তুগুলো রয়েছে বা সেলেস্টিয়াল বডিজগুলো রয়েছে বা পার্টিকেলসগুলো রয়েছে সেগুলো অ্যাট্রাক্টেড হবে এবং আলটিমেটলি গ্র্যাভিটেশনাল ফলে প্রত্যেকটা বস্তু গিয়ে কী করবে, এর মধ্যে ডিপোজিটেড হয়ে যাবে বা কলাপস হয়ে যাবে, অ্যাকুমুলেটেড হয়ে যাবে। প্রত্যেকটি গ্রহ মনে করতে পারো যে শুধুই যদি গ্র্যাভিটেশনাল ফোর্স থাকতো, এর বিকর্ষণ বল থাকতো না, তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সবাই গিয়ে কী হতো, একেবারেই সূর্যের কাছে ডিপোজিটেড হয়ে যেত। এর ফলে আমাদের যে এই যে স্ট্যাটিক ইউনিভার্স রয়েছে সেটা স্ট্যাটিক থাকতো না, কোলাপস হয়ে যেত, ইউনিভার্সটাই কোলাপস হয়ে যেত। যেমনটা আমরা দেখি যে ব্ল্যাক হোলে প্রত্যেকটা বস্তু এসে কি হয়, কোলাপস হয়ে যায় তার মধ্যে, ঠিক তেমন ঘটনা কিন্তু ঘটতো। তো সে বলছে এই ইউনিভার্সটাকে স্ট্যাটিক রাখার জন্য যেমন একটা গ্র্যাভিটেশনাল ফোর্স বা অ্যাট্রাকশনাল ফোর্স রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা বিকর্ষণ বলও রয়েছে বা অ্যান্টি গ্র্যাভিটি ফোর্সও রয়েছে। ওকে, এই দুটো ফোর্স একসঙ্গে থাকছে বলেই আমাদের স্ট্যাটিক ইউনিভার্স হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা বস্তু নিজের নিজের জায়গায় অবস্থান করতে পারছে। নাহলে এটা কিন্তু আমাদের কাছে প্রমাণিত যে আমাদের পৃথিবীতে গ্র্যাভিটি বলে একটা পাওয়ার রয়েছে। এবার গ্র্যাভিটি পাওয়ারে যদি কিছু থাকে তাহলে প্রত্যেকটা বস্তু যে হাইয়ার মাসযুক্ত এলিমেন্ট রয়েছে তার কাছে চলে আসতো, এমনকি কোলাপস হয়ে যেত ইউনিভার্স। তো এই ইউনিভার্সের স্ট্যাটিক ধারণাটাকে রাখার জন্য তিনি বলছেন যে গ্র্যাভিটি যেমন একটা ফোর্স রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্টি গ্র্যাভিটি ফোর্সও একটি কাজ করছে, যেটা আমাদের এই ইউনিভার্সটাকে আনচেঞ্জেবল এবং স্ট্যাটিক রাখতে সাহায্য করছে। এই অ্যান্টি গ্র্যাভিটিকে পরবর্তীতে অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন কসমিক রিপালশন ফোর্স। ওকে,
কসমিক রিপালশন যদি আমরা বাংলা লিখি তাহলে এমন হবে যে মহাজাগতিক, এই কসমিক রিপালশন কথাটির বাংলা অর্থ হলো মহাজাগতিক বিকর্ষণ। গ্র্যাভিটি মানে আকর্ষণ, আর এই অ্যান্টি গ্র্যাভিটি বা বলতে পারি কসমিক রিপালশন ফোর্স হলো মহাজাগতিক বিকর্ষণ বল। তাহলে একদিকে যেমন আকর্ষণ হচ্ছে গ্র্যাভিটির ফলে, অন্যদিকে কসমিক রিপালশন বলের মাধ্যমে কিন্তু বিকর্ষণ হচ্ছে, যার ফলে প্রত্যেকটি গ্রহ বলতে পারো, প্রত্যেকটি বস্তু এই মহাজগতে যা সেলেস্টিয়াল বডি বা গ্যালাক্সিসগুলো রয়েছে তারা নিজেরা নিজের স্থানে একদম স্থির অবস্থায় রয়েছে বলে আমাদের ধারণা কে দিলেন? এই আলবার্ট আইনস্টাইন দিলেন, যার জন্য তার থিওরিটিকে আমরা স্ট্যাটিক থিওরি অফ ইউনিভার্স বলেও জানি। ওকে, এই মহাজাগতিক যে বিকর্ষণ বল এটাকে পরবর্তীতে তিনি আরও একটি নাম দেন। এই যে কসমিক রিপালশন কথাটা বলছি, এটার পরবর্তীতে তিনি আরও একটি বৈজ্ঞানিক নাম দেন, যেটাকে তিনি বলেছিলেন কসমো, আই থিঙ্ক এটা দেখাচ্ছে না, যাবে না। সো তিনি যে নামটি দিয়েছিলেন সেটা হলো কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। যেহেতু স্ট্যাটিক তাই তিনি একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়েছেন এর, যার সাইন হিসেবে তিনি ব্যবহার করেছেন এই ল্যামডাকে। ল্যামডা তোমরা সবাই জানো, এমনকি ওয়েভ লেন্থ মেজারমেন্ট করার জন্য কিন্তু যে ওয়েভের লেন্থ হয় বিভিন্ন রের, তার ওয়েভ লেন্থ মেজার করার জন্য কিন্তু এই ল্যামডা আমরা ইউজ করে থাকি। তো এই ল্যামডা তিনি আবিষ্কার করেছিলেন মূলত এই কসমিক রিপালশন বা কসমোলজিক্যাল যে কনস্ট্যান্ট তিনি দিয়েছেন সেটি ধারণা ব্যক্ত করার জন্যই। বাট কি হয়, এই থিওরিটি তিনি যে দিয়েছেন সেটা দিয়েছিল 1917 সালে। এই যে রিলেটিভিটি থিওরি, যেখানে তিনি ইউনিভার্সের সম্বন্ধে, যে ইউনিভার্স স্ট্যাটিক, আনচেঞ্জ অ্যান্ড হোমোজিনিয়াস ইউনিভার্সের কনসেপ্টটি যেখানে দিয়েছিলেন সেটা দিয়েছিলেন 1917 সালে। ওকে, বাট লেটার স্টেজে আমরা দেখতে পাই যে ইন দ্য ইয়ার 1929 সালে এডউইন হাবেল নামে একজন ব্যক্তি, এডউইন হাবেল নামে একজন ব্যক্তি, যাকে আমরা কিন্তু ফাদার অফ দিস বিগ ব্যাং থিওরি বলা হয়। এই বিগ ব্যাং থিওরির মেইন যদি কেউ প্রোপান্ডার হয় তাহলে এই এডউইন হাবেল। কিভাবে, আমরা কেন বলছি তাকে ফাদার, পরবর্তীতে আমরা কিন্তু জানবো। অবশ্যই তোমরা কন্টিনিউ করতে থাকো ক্লাসটিকে। তো 1929 সালে হাবেল এটা প্রমাণ করে দিলেন তার অবজারভেশনের মাধ্যমে, অর্থাৎ হুবায় কোনো কথা বলেননি, তিনি একটা বলতে পারে টেলিস্কোপ ইউজ করে, হুকার টেলিস্কোপ ইউজ করে সেই সময় অবজারভেশন করেন। বেশ কয়েক বছর ধরে তিনি অবজার্ভ করেন সেলেস্টিয়াল বডিগুলোকে, এবং তিনি এই বিষয়টি প্রমাণ করে দেন বৈজ্ঞানিক মহলে যে এই ইউনিভার্সের গ্যালাক্সিগুলো অ্যাকচুয়ালি দে আর নট স্ট্যাটিক, দে আর নট প্রেজেন্ট ইন দেয়ার এক্সাক্ট প্লেস, দে ইভেন মোর ওভার দে মুভস অ্যাওয়ে ফ্রম দেয়ার প্রেজেন্ট লোকেশন। অর্থাৎ প্রত্যেকটি গ্যালাক্সি কিন্তু উইথ টাইম দে আর মুভিং অ্যাওয়ে ফ্রম ওয়ান অ্যানাদার, একজন আরেকজন থেকে এরা কিন্তু দূরে সরে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। এই বিষয়টি এডউইন হাবেল ইন দ্য ইয়ার 1929 এটা কিন্তু প্রুফ করে দেন, লয়ে প্রতিষ্ঠিত হয়ে যায়, এটা যেটাকে আমরা হাবেলস ল বলি। তার ফলে দেখতে পাবো আমরা এই যে অ্যালবার্ট আইনস্টাইন, তিনি তখনও বেঁচে ছিলেন। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ছবি রয়েছে যেখানে জিভে কামড় দিয়েছে, রাইট? তো এইটা দেখে, এই প্রমাণ দেখে তার যে এই মহাবিশ্বের ধারণা সম্পূর্ণটাই কিন্তু কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। কারণ তিনি স্ট্যাটিক ইউনিভার্সের কথা বলেছিলেন, যে সবাই নিজের জায়গায় অবস্থান করছে, তার মধ্যে কোনো মুভমেন্ট নেই, কোনো চেঞ্জ নেই। বাট হাবেল এসে প্রমাণ করে দিল যে না, এরা কখনোই স্ট্যাটিক থাকে না, মোরওভার দে আর মুভিং কন্টিনিউয়াসলি। এর ফলে তিনি কিন্তু কি করলেন, তার যে থিওরি, এই যে থিওরিটা পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে, এটাকে তিনি তার জীবনের, তিনি নিজে বলেছেন এই কথা, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ব্লান্ডার বলেছেন, অর্থাৎ ভুল, biggest blunder of his life, তার জীবনের সবচেয়ে বড় যদি ভুল হয় তাহলে হলো এই ধারণাটা। তিনি নিজে এটা স্বীকার করে বলছেন, দ্যাট ওয়াজ মাই বিগেস্ট ব্লান্ডার, এটা ছিল আমার সবচেয়ে বড় জীবনের ভুল, যে এত একটা ভুল কনসেপ্ট আমি দিয়েছি। যদিও তার যে
কন্ট্রিবিউশন বৈজ্ঞানিক মহলে তার কন্ট্রিবিউশনের আমরা মানে কি বলবো, তার কন্ট্রিবিউশনকে আমরা কখনোই ছোট করতে পারি না। ইভেন এই যে বিগ ব্যাং থিওরি আমরা বলছি, পরবর্তীতে এই থিওরিটাকে তিনি রিভাইজ করেন, অর্থাৎ এই কসমোলজিক্যাল কনস্ট্যান্টের কথা বলেছিলেন সেটাকে তিনি খারিজ করেন, এবং পরবর্তীতে বিগ ব্যাং থিওরিকে এক্সপ্লেন করার জন্য যে মেইন মেকানিজম সেটা কিন্তু এর থিওরি থেকে ধারণা হয়েছে। এই যে কসমিক রিপালশন কথা বলছি, এই কসমিক রিপালশনের কারণেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ইউনিভার্সের যে গ্যালাক্সিসগুলো সেগুলো মুভ করছে বা তারা এক্সপ্যান্ড করছে তাদের নিজস্ব অবস্থান থেকে। এই কসমিক রিপালশন যেটাকে পরবর্তীতে আরও রিসার্চ করে দেখা হয় যে কসমিক রিপালশনের কথা অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, সেই কসমিক রিপালশনই অ্যাকচুয়ালি আমাদের ডার্ক এনার্জি। এই কসমিক রিপালশনই আসলে আমাদের আজকের দিনে ডার্ক এনার্জি, যার মাধ্যমে আমাদের এই ইউনিভার্স আজ পর্যন্ত এক্সপ্যান্ড হচ্ছে। অর্থাৎ এই যে ইউনিভার্স কেন এক্সপ্যান্ড হচ্ছে, এর পেছনে তো কোনো শক্তি রয়েছে। তাহলে যে শক্তিটার কথা হাবলস বলেছেন সেটা হলো এই ডার্ক এনার্জির শক্তি, যেটাকে অ্যালবার্ট আইনস্টাইন কসমিক রিপালশন হিসেবে ব্যাখ্যা দিয়েছিলেন। তো দেখতেই পাচ্ছ বিগ ব্যাং থিওরির সঙ্গে যদি আমরা এই স্ট্যাটিক থিওরি অফ অ্যালবার্ট আইনস্টাইন যে স্ট্যাটিক থিওরি অ্যাবাউট দ্য অরিজিন অফ দিস ইউনিভার্স রাখি, তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই যে প্রাথমিকভাবে যে থিওরিটি তিনি দিয়েছিলেন 1917 সালে, সেটা যদিও ভুল ছিল, কিছু ভুল ছিল তার মধ্যে, কিন্তু তিনি যে ধারণাটি দিয়েছিলেন কসমিক রিপালশন বা অ্যান্টি গ্র্যাভিটির কথা, সেটা কিন্তু সত্যি। এর থিওরিটি পার্শিয়ালি ভুল হলেও তবে এর অনেক কনসেপ্টই কিন্তু পরবর্তীতে বিগ ব্যাং থিওরিকে আলোচনা করার জন্য বা বিগ ব্যাংয়ের মেকানিজমকে এক্সপ্লেন করার জন্য হাবলস নিজে ধার করেছিলেন। ওকে, তাহলে এই ব্যক্তিটির যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। নাও কাম টু দ্য সেকেন্ড থিওরি, যেটা আমরা বলেছিলাম এখানে সেকেন্ড সায়েন্টিফিক থিওরি, যেটি হলো দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম অফ স্টিফেন হকিংস। স্টিফেন হকিংস এই ইউনিভার্স সম্বন্ধে যে ধারণাটি দিয়েছেন তার ওই বইয়ে, সেটি হলো এমন যে তিনি বলছেন যে এই মহাবিশ্বে যদি গ্র্যাভিটির মতো ফোর্স থাকে, অর্থাৎ ফিজিক্স বলে একটা জিনিস রয়েছে যেটা এই মহাবিশ্বের প্রত্যেকটি ঘটনাকে ঘটাচ্ছে। তুমি ভেবে দেখো, কোনো এই যে বাতাস বইছে তার পিছনেও কিন্তু ফিজিক্স রয়েছে। প্রত্যেকটি ঘটনা এই মহাবিশ্বে যা কিছু ঘটছে প্রত্যেকটার পিছনে কিন্তু ফিজিক্স রয়েছে বা ফিজিক্সের ল রয়েছে বলেই এই ঘটনাগুলো ঘটছে মহাজগতে। বা যাকে আমরা ন্যাচারাল পাওয়ার বলছি, যে প্রাকৃতিক শক্তি বলছি, এই প্রাকৃতিক শক্তি কিন্তু কোনো গড বা কোনো ভগবান বা কোনো আল্লাহর অর্ডার মানে কি মানে না সেটা আমরা জানি না, বাট তারা কিন্তু ফিজিক্সের লকে মানে, তাই তো? এই যেহেতু যেহেতু ইনি একজন প্র্যাকটিক্যাল ব্যক্তি, তাই তিনি বলছেন কি যে তার থিওরিতে তিনি বলছেন যে বিকজ দেয়ার ইজ এ ল সাচ এস গ্র্যাভিটি, এই গ্র্যাভিটির মতো ল যখন আছে আমাদের এই মহাবিশ্বে, দেন দি ইউনিভার্স ক্যান অ্যান্ড উইল ক্রিয়েট ইটসেলফ ফ্রম নাথিং থেকেই আমাদের এই ইউনিভার্সের উৎপত্তি হতে পারে ফিজিক্সের নিয়ম অনুসারে। এখানে কোনো ভগবান এসে তৈরি করবে এই ইউনিভার্সকে এমন কোনো ব্যাপার কিন্তু নেই। তিনি আরও বলেছেন, তার যদি কনসেপ্ট দেখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ তার কনসেপ্ট, এই ইউনিভার্স সম্বন্ধে আরও একটি কনসেপ্ট দিয়েছেন যেটা হলো মাল্টিভার্সে আই হবে, মাল্টিভার্সের কথা তিনি বলেছেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এক একটা বল যেখানে দেখাচ্ছি, এগুলো একটা কিন্তু ইউনিভার্স, এটা একটা ইউনিভার্স, এটা একটা ইউনিভার্স, এটা একটা ইউনিভার্স, এটা একটা ইউনিভার্স। তো এরকম এই মহাবিশ্ব সুপার বলতে পারি সুপার ইউনিভার্স, সেই সুপার ইউনিভার্সে কিন্তু একটা ইউনিভার্স নেই, বরং অনেকগুলো ইউনিভার্স একসঙ্গে অবস্থান করছে। এবং তিনি বলছেন যে এই ঘটনাটি একটা নিরবিচ্ছিন্ন ঘটনা। এই মহাবিশ্বে বা বলতে পারি এই সুপার ইউনিভার্সে ফরমেশন অফ ইউনিভার্স ইজ অ্যান রেগুলার ওয়ার্কস, অ্যাজ লাইক রেগুলার ওয়ার্কস। ওকে, ট্রেডিশনাল একটা ঘটনা, যেমনটা আমরা সকালবেলা ঘুম থেকে উঠি আবার রাত হয়ে গেলে শুতে চলে যাই, ঠিক তেমন একটা ঘটনা। এই ইউনিভার্স কখন উৎপত্তি হয়, কখন ধ্বংস হয়ে যায়, সেটা একটা সাধারণ ঘটনা। তাই তিনি বলছেন, দেখো তিনি বলছেন, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না বেশ লেখাটা, তো তিনি বলছেন দেখো, হকিং সাজেস্টেড দ্যাট, তিনি বলছেন যে দ্য বিগ ব্যাং ওয়াজ নট এ ক্রিয়েশন ফ্রম নাথিং, কোনো কিছু থেকে উৎপত্তি হয়েছে এমন কোনো ব্যাপার নয়, রেদার
এ ট্রানজিশন উইদিন এ ক্লোজ সেলফ কন্টেন্ট সিস্টেম। একটা ক্লোজ সিস্টেম মধ্যেই একটা চেঞ্জ এসেছে। যেমন আমরা দেখি আমাদের নাইট্রোজেন সার্কেল আছে, হাইড্রোলজিক্যাল জলচক্র যাকে বলি, এই যে সার্কেলের মধ্যে তুমি যে বিন্দুতে যাও আবার তোমাকে ঘিরে সেখানেই যেতে হবে। যে বিন্দু থেকে তুমি স্টার্ট করো বা যে প্রসেস থেকে তুমি স্টার্ট করো আবার সেখানে গিয়ে শেষ হবে, আবার সেখান থেকেই শুরু হবে, রাইট? তো এটা একটা ক্লোজ সিস্টেম তিনি ভাবছেন। যেমন আমরা যদি দেখি তিনি যেমনটা বলেছেন যে এই বিগ ব্যাংয়ের মাধ্যমে একটা বিন্দু থেকে এই ইউনিভার্সের উৎপত্তি হলো, একটা বিন্দু থেকে ইউনিভার্সের উৎপত্তি হলো। আবার অন্যদিকে তিনি আরও একটা কনসেপ্ট দিচ্ছেন যে অন্যদিকে তো ব্ল্যাক হোল বসে আছে, ব্ল্যাক হোল কাকা তো বসে আছে এখানে ফর ডিস্ট্রয়িং দিস ইউনিভার্স। এই যে বিগ ব্যাংয়ের টিনি বলস যেমন একটা ইউনিভার্সকে তৈরি করলো, অন্যদিকে ব্ল্যাক হোল কি করে, অল দ্য সেলেস্টিয়াল বডি দ্যাট ইজ প্রেজেন্ট ইন দি ইউনিভার্স দে ডিপোজিট ইন ইট বিকজ অফ ইটস এক্সট্রিম গ্র্যাভিটেশনাল ফোর্স। এক্সট্রিম গ্র্যাভিটেশনাল ফোর্স যেহেতু ব্ল্যাক হোলে থাকে, তাই প্রত্যেকটি বস্তু এই সেলেস্টিয়ালে বা মহাজগতে যা কিছু বস্তু রয়েছে তা অ্যাট্রাক্ট করে নিয়ে কিন্তু এখানে আবার ইউনিভার্সে ডিস্ট্রয় হয়ে যায়। অর্থাৎ তিনি এই যে ভাত জলের মতো ব্যাপারটা ভেবেছেন যে এটা একটা কোনো বড় ব্যাপার নয়, রেগুলার একটা ঘটনা, কখনো ইউনিভার্স তৈরি হবে, কখনো গিয়ে ডিস্ট্রয় হবে, এই ঘটনা কিন্তু চলতেই থাকে। এবং এখানে এই মহাবিশ্বে বা সুপার ইউনিভার্সে একটি মাত্র ইউনিভার্স নেই বা মহাবিশ্ব নেই, এবং হাজারো ইউনিভার্স রয়েছে। এবং এই সব কিছু ঘটনা কে ঘটাচ্ছে? কোনো ভগবান বা কোনো আল্লাহ ঘটাচ্ছে না, বরং কে ঘটাচ্ছে? দিজ আর হ্যাপেনিং বিকজ অফ দেয়ার ইজ ফিজিক্স। যেহেতু সেখানে ফিজিক্স আছে তাই এই ঘটনা ঘটাটা স্বাভাবিক। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিগ ব্যাংয়ের থেকে কতটা হাটকে তার যে কনসেপ্টটা। তাই তিনি ইউনিভার্সের বিগিনিং বা এন্ড এইসব বিষয়গুলোকে তেমন বেশি পাত্তা দেননি। এবারে থার্ড যে থিওরিটা আমি বলেছিলাম দ্যাট ইজ দ্য এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি। থার্ড থিওরিটা ছিল আমাদের এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি, অর্থাৎ এই ইউনিভার্সের প্রত্যেকটি বস্তু যে फैल रहा है, सब कुछ जो कुछ भी है इस विश्व ब्रह्मांड में वो फैल रहा है, एक दूसरे से दूर जा रहा है। ये देखा है हमने इन एक्सपेंडिंग यूनिवर्स और इन द बिग बैंग थ्योरी, राइट? बिग बैंग থিওরিতে আমরা জেনেছি যে প্রত্যেকটা সেলেস্টিয়াল বডি তথা গ্যালাক্সিস কিন্তু একে অপরের থেকে দূরে যাচ্ছে। তো এই বিগ ব্যাং থিওরির যে ইনিশিয়েশন বা তার শুরুবাত যদি বলি, কে করেছেন? অ্যাকচুয়ালি তার শুরুবাতটা করেছেন এই জর্জ লেমেট্রে। হি ওয়াজ অ্যান বেলজিয়ান ফাদার ইন এ চার্চ। বেলজিয়ানের একজন ফাদার, চার্চের ফাদার ছিল। বেলজিয়ায় একটা চার্চের ফাদার ছিলেন এই জর্জ লেমেট্রে। এবং এইটুকুই নয়, তার সঙ্গে তিনি একজন অ্যাস্ট্রোনমারও ছিলেন বা কসমোলজি নিয়ে তার চর্চা ছিল, এমনকি একজন প্রখ্যাত ম্যাথামেটিক্সও তিনি ছিলেন। তো তিনি ইন দ্য ইয়ার 1931 সালে তার একটি বই পাবলিশ করেন যার নাম হচ্ছে এল হাইপোথেসিস ডি এল অ্যাটমে প্রিমিটিভ। ওকে, এই কথাটাকে বা এই বইটির নামটা যেহেতু জার্মান ভাষায় লেখা, তো আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে এমন হবে যে প্রিমিভাল অ্যাটম হাইপোথেসিস। তার যে বইটির নাম ইংলিশে ট্রান্সলেট করলে এমন দাঁড়ায় যে প্রিমিভাল অ্যাটম হাইপোথেসিস। তিনি কিন্তু এটাকে হাবেলসের লয়ের মতো ল বলতে পারেননি, কারণ অনুমানের উপর ভিত্তি করে একটা থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন। আবার ভালো করে বলছি, লিখেও দিচ্ছি, ইট ওয়াজ এ থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন, থিওরিটিক্যাল ভিউ বলতে পারি, থিওরিটিক্যাল ভিউ অফ বিগ ব্যাং। বিগ ব্যাংয়ের থিওরিটিক্যাল ভিউ দিয়েছেন তিনি। ওকে, অর্থাৎ পরবর্তীতে এডউইন হাবেল এর প্রমাণ দিয়েছেন। তার আগেই 1927 সালেই আমরা জানি যে 1929 সালে হাবেল এটা প্রমাণ করছে যে এই ইউনিভার্সে সব কিছু এক্সপেন্ড করছে, গ্যালাক্সিসগুলো এক্সপেন্ড করছে, প্রমাণ করছে কত? 1929 সালে। আর 27 সালে এই থিওরিটা তিনি প্রপোজাল দেন, অর্থাৎ এই থিওরিটার ধারণা ব্যক্ত করেন প্রথমবারের জন্য 1927 সালে। ওকে, তার বইটা কি নাম ছিল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এইখানে যে প্রিমিভাল অ্যাটমসের কথা বলা হচ্ছে, প্রিমিভাল মিন্স প্রিভিয়াসলি এক্সিস্টেড, অর্থাৎ আগে থেকেই অবস্থান করা। প্রিমিভাল কথাটাকে বাংলায় এমন দাঁড়ায় যে আগে থেকেই অবস্থিত, প্রিমিভাল মিন্স আগে থেকে অবস্থিত অ্যাটম।
আগে থেকে এই মহাবিশ্বে বা সুপার ইউনিভার্সে অবস্থিত অ্যাটম, যেটা পরবর্তীতে বিস্ফোরণ হয়, বিগ এক্সপ্লোশন হ্যাজ অকার ইন দ্যাট স্মল অ্যাটম, এই প্রিমিভাল অ্যাটমের সুপার প্রিমিভাল অ্যাটমের মধ্যে একটা বিস্ফোরণ হয় এবং পরবর্তীতে আজকের দিনের এই ইউনিভার্স তৈরি হয়েছে, এমনটা তিনি এক্সপ্লেন করেছেন। তো এর আগের দিনের ক্লাসে তোমরা নিশ্চয়ই দেখেছো, যেখানে আমি এইভাবেই আলোচনা করেছি যে একটা ছোট্ট টিনি সিঙ্গুলার পয়েন্টস থেকে কিন্তু গোটা বিশ্বের বা মহাবিশ্বের উৎপত্তি হয়েছে। ওকে, এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতেই পারে যে কিভাবে এই একটা ছোট্ট বিন্দু থেকে সত্যি কি আদৌ সম্ভব যে একটা বড় ইউনিভার্স তৈরি হয়ে যাবে? আচ্ছা, এখানে আমি তোমাদেরকে দেখাই। এটা তো প্রশ্ন হওয়ার কথা, আমরা ভাই প্র্যাকটিক্যালি বিষয়গুলো বুঝবো, ফ্যাকচুয়ালি জানবো, হুবায় কল্প করলে হবে না। এটা তোমাদের মনে প্রশ্ন যাদের জাগে নেই, খুবই ভালো কথা, তবে এই প্রশ্নটা জাগানো উচিত ছিল। কারণ একটা বিন্দু থেকে কিভাবে একটা বড় ইউনিভার্সের উৎপত্তি হতে পারে, এর মধ্যে কি এমন জিনিস ছিল যে একটা বড় ইউনিভার্সের উৎপত্তি হয়ে গেল, এই প্রশ্নটা জাগা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি দেখি এই যে বিগ ব্যাং এর একটা ছোট অ্যাটম থেকে কিভাবে এত বড় ইউনিভার্স তৈরি হলো, সেটা যদি আমাদের জানতে হয় এর মেকানিজমটা, তাহলে আমাদেরকে অ্যাটম বোম দেখতে হবে। তোমরা নিশ্চয়ই অ্যাটম বোম দেখেছো, মোটামুটি এরকম হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটম বোমটা পড়েছিল সেটা মোটামুটি দেখতে এরকম ছিল, রাইট? তো এই অ্যাটম বোম যখন ফেলা হয়েছিল, আমরা যদি দেখি অ্যাটম বোমের মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার্স থাকে, প্রায় 5টার মতো লেয়ার্স থাকে। এই লেয়ারগুলোতে থাকে বিস্ফোরক পদার্থ, অর্থাৎ যেমন বারুদ বলি, এই বারুদ থাকে এগুলোতে, আরও বিভিন্ন শিল্ড বলতে পারো, বা অ্যালুমিনিয়ামের একটা স্ট্রাকচার থাকে। এবং এর কেন্দ্রে অ্যাট দ্য সেন্টার অফ দিস অ্যাটম বম আমরা যদি দেখি, দুটো কিন্তু অ্যাটমস থাকে, দুটো অ্যাটম থাকে। তোমরা এখানে ধরে নিতে পারো ইউরেনিয়াম, থোরিয়াম, যেগুলো তোমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস রয়েছে, তাদের দুটো অ্যাটম রাখা হয় এখানে। এবার দুটো অ্যাটম এর কেন্দ্রে অবস্থান করছে, মনে করো। এই দুটো অ্যাটমকে কী করা হয়, যখন ফেলা হয় মাটিতে, তখন তাদের মধ্যে একটা বড় বিস্ফোরণ ঘটে। এই যে উপরের লেয়ারটা রয়েছে যেখানে বারুদ থাকে, তার একটা বড় বিস্ফোরণ হয়, যার প্রেশার বলতে পারো প্রায় 5,000 কেজি, তার থেকেও বড় প্রেশার কিন্তু এই অ্যাটমসগুলোর ওপরে পড়ে এই বিস্ফোরণের ফলে। আউটার লেয়ারে যে বিস্ফোরক পদার্থগুলো থাকে, তার বিস্ফোরণের ফলে কিন্তু এই যে তার কেন্দ্রে থাকা অ্যাটমস দুটো রয়েছে, তার মধ্যে বড় প্রেশার পড়ে এবং দুটো একে অপরের সঙ্গে কোলাইড হয়ে যায়। এই দুটো অ্যাটম কোলাইড হয়ে যায়, এবং এগুলো যেহেতু রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, অর্থাৎ এদের এমন একটা বিশেষ পাওয়ার রয়েছে যে এরা কোলাইড হয়ে গেলে, দুজনে একে অপরের সংস্পর্শে আসলে এরা কি করতে পারে, two atoms can form thousands of another atoms। অর্থাৎ যেমন রোবট সিনেমায় আমরা দেখেছিলাম, একটা রোবট কি জেনে নিল যে কীভাবে অ্যাকচুয়ালি রোবট বানায় মানুষেরা, সেটা যখন জেনে নিল, চিট্টি না কী নাম ছিল সেই হিরোটার, এখানে সে তখন নিজে সেই থিওরিটা নিয়ে, বলতে পারো যে ফর্মুলাটা নিয়ে নিজে লক্ষ লক্ষ হাজার হাজার অ্যাটমস তৈরি করা শুরু করে দিল। ঠিক তেমনই লক্ষ লক্ষ কিন্তু রোবট তৈরি করা শুরু করে দিয়েছিল, এবং তারা রোবটের একটা কিংডম তৈরি করেছিল, না তাই না? ঠিক তেমন ঘটনা কিন্তু এখানে অ্যাটম বোমের ক্ষেত্রে হয়। দুটো অ্যাটম এমনভাবে কোলাইড হয় যে তারা আর বেশ কয়েকটি অ্যাটমের জন্ম দেয়, এবং এই অ্যাটমগুলো ফার্দার কোলাইড হয় একে অপরের সঙ্গে, এবং ধীরে ধীরে একটা বড় বিস্ফোরণ তারা ঘটায়, বড় অ্যাটমিক বিস্ফোরণ তারা কিন্তু ঘটায়। ঠিক তেমনই দেখতে পাচ্ছ যে একটা অ্যাটম থেকেই কিন্তু পরবর্তীতে এরা অনেক ছোট ছোট অ্যাটম তৈরি করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কীভাবে একটা ছোট অ্যাটম থেকে এই জর্জ লেমিট্রে এক্সপ্লেন করেছে যে এই ইউনিভার্স কীভাবে উৎপন্ন হয়েছে, ঠিক যেমনটা অ্যাটম বোমের ক্ষেত্রে হয়ে থাকে। ওকে, সো চলো নেক্সট, আমাদের যে এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি অফ জর্জ লেমিট্রে, এটা তো আমরা জানলাম, এটা তিনি থিওরিটিক্যাল প্রেজেন্টেশন প্রথমভাবে দিয়েছিলেন, বাট এই বিগ ব্যাং নিয়ে তো আমরা আলোচনা করবো আজকে, তো এরপরে কিন্তু আরও আলোচনা রয়েছে। ওকে, তার আগে আমরা একটু জেনে নিই যে লাস্ট যে আমাদের থিওরিটি রয়েছিল, লাস্ট থিওরি, দ্যাট ইজ দ্য স্টেডি স্টেট থিওরি। এই স্টেডি স্টেট থিওরিটাকে একটু আমরা জেনে নিই। এক্সপেন্ডিং ইউনিভার্সের একটা ধারণা আমরা শুধু পেলাম, জর্জ লেমিট্রের ধারণা। এখানে কিন্তু আরও বেশ কয়েকটি ধারণা আছে, সেগুলো দেখার জন্য অবশ্যই কন্টিনিউ ক্লাসটি দেখতে থাকো। নেক্সট রয়েছে আমাদের এই স্টেডি স্টেট থিওরি, স্টেডি স্টেট থিওরি অফ ফ্রেড হোয়েল।
স্টেডি স্টেট থিওরি কার? ফ্রেড হোয়েলের। এই স্টেডি স্টেট থিওরি কে দিয়েছেন? ফ্রেড হোয়েল। তার সঙ্গে সঙ্গে আর বেশ কয়েকজন সায়েন্টিস্ট রয়েছেন যারা এই স্টেডি স্টেট থিওরিটিকে ফলো করেন বলতে পারো বা সাপোর্ট করেন। তাদের মধ্যে যে কয়জন সায়েন্টিস্ট এই থিওরিকে স্টেডি স্টেট থিওরিকে সাপোর্ট করেন তারা হলো থমাস গোল্ড অ্যান্ড হারমান বন্ডি। হারমান বন্ডি অ্যান্ড থমাস গোল্ড। ওকে, তো তারা বলছেন যে ইউনিভার্স আসলে যে ইউনিভার্সটা আমরা আজকে দেখি এইখানে সব সময় একই ধরনের অবস্থা বিরাজ করে এবং এই ইউনিভার্সের কোনো বিগিনিং বা এন্ড নয়। দ্যার ইজ নো বিগিনিং অ্যান্ড এন্ড অফ দিস ইউনিভার্স। তারা প্রাথমিকভাবে এটা তো বিশ্বাস করেন বা এটা অ্যাকসেপ্ট করেন যে এই ইউনিভার্সটা এক্সপেন্ড করছে, যেহেতু হাবল প্রমাণ করে দিয়েই গেছেন, তো তারাও এটা মানে যে হ্যাঁ ইউনিভার্সে সব কিছু এক্সপেন্ড করছে। কিন্তু তারা বলেন ইউনিভার্স যতই এক্সপেন্ড করুক কিন্তু এর মধ্যে ডেনসিটি বা টেম্পারেচারের কোনো রকমের পরিবর্তন দেখতে পাওয়া যায় না। এর মধ্যে ডেনসিটি বা টেম্পারেচারের হোমোজিনিটি সবসময় বজায় থাকে। যতই এই ইউনিভার্স বড় হোক না কেন, এক্সপেনশন হোক না কেন, এর মধ্যে ডেনসিটি বা টেম্পারেচারের কোনো রকম পরিবর্তন কিছু থাকে না। তাই তারা বলছে এটাকে স্টেডি স্টেট। যত এরা এক্সপেন্ড করছে ততই এদের কিন্তু ডেনসিটি সেম থাকছে, তাদের এক্সপেনশন জাস্ট হচ্ছে। আচ্ছা, এটাকে বোঝার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যে এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি রয়েছে অর্থাৎ বিগ ব্যাং থিওরি, তাকে কম্পেয়ার করে আলোচনা করতে হবে। চলো দেখি কম্পেয়ার করলে কি হয়। এই এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি বা বিগ ব্যাং থিওরি যেভাবে এটাকে এক্সপ্লেন করে বা বিগ ব্যাং থিওরি যেটা বলে, বিগ ব্যাং থিওরির মতে বলে যে একটা টিনি বলস থেকে আমাদের এই ইউনিভার্সের উৎপত্তি হয়েছে এবং এটা এক্সপেন্ড করছে। ওকে, মনে করো এখানে আমি দেখো 5টা গ্যালাক্সি বা ডটস দিয়েছি। এই ইউনিভার্সটা যখন এক্সপেন্ড করছে তখন কিন্তু সেখানে 5টাই ডটস থাকছে। এমনকি সে যত এক্সপেন্ড করবে তার মধ্যে কিন্তু ডেনসিটির কোনো রকমের বলতে পারো যে ডেনসিটি ধীরে ধীরে কমতেছে। যেহেতু তাদের নিজেরা এক্সপেন্ড করছে তাদের মধ্যে যে দূরত্ব সেটা বাড়ছে। তাদের টেম্পারেচার আমরা দেখেছিলাম যে ইনিশিয়ালি এটা হাই টেম্পারেচার ছিল, ধীরে ধীরে টেম্পারেচার কমে গেছে এবং আজকের দিনে যদি আমাদের ইউনিভার্সের টেম্পারেচার দেখি তাহলে সেটা হলো 270 ডিগ্রি সেন্টিগ্রেড, -270 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা ইনিশিয়ালি বলা হয় যে আনমেজারেবল বা মেজার করা যায় না এমন হাই টেম্পারেচার ছিল। তার টেম্পারেচার আজকে মাইনাসে পৌঁছে গেছে। এমনকি এই ইউনিভার্সে যে গ্যালাক্সি রয়েছে তার সংখ্যা কিন্তু বাড়ছে না, মোড়ভাগ তারা নিজে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের যে ডেনসিটি অর্থাৎ এই ইউনিভার্সের যে ডেনসিটি সেটাও কিন্তু কমছে। ইউনিভার্সের যে ডেনসিটি সেটা কমছে। ওকে, কাদের মতে? এই বিগ ব্যাংয়ের মতে। বাট স্টেডি স্টেট থিওরি বলে যে ইউনিভার্স যতই এক্সপ্যান্ড করুক এর মধ্যে ডেনসিটির কোনো চেঞ্জ হবে না। নো চেঞ্জ ইন ডেনসিটি। ওকে, তারা বলছে একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি দূরে সরে গেল, তার মাঝখানে অটোমেটিক্যালি বিকজ অফ প্রেজেন্স অফ দ্যাট ডার্ক ম্যাটার, যেহেতু এই ইউনিভার্সে ডার্ক ম্যাটার আছে, অটোমেটিক্যালি এই ডার্ক ম্যাটারগুলো কী করবে, আরও একটা তোমাদের হলো আরও একটা গ্যালাক্সির উৎপত্তি অটোমেটিক্যালি করে দেবে। মনে করো আরেকটা ছবি এখানে রাখছি, এই দুটো গ্যালাক্সি মনে করো একসঙ্গে অবস্থান করেছিল সামহাও, এরা তখন ধীরে ধীরে কী হলো, এক্সপেন্ড হয়ে অনেক দূরে সরে গেল। তাহলে এই স্টেডি স্টেট থিওরি বলে যে এইখানে এদের মধ্যে যেহেতু গ্যাপ ছিল সেই গ্যাপটা কিন্তু মেনটেন হবে। এখানে আবার বিকজ অফ প্রেজেন্স অফ দ্য ডার্ক ম্যাটার এখানে অটোমেটিক্যালি প্রকৃতির নিয়মেই তারা নতুন একটা গ্যালাক্সি, নিউ গ্যালাক্সি কিন্তু ফর্ম করে দেবে। দেখো এই গ্যালাক্সিটা নতুন করে ফর্ম হয়েছে, ডার্ক ম্যাটার যে রয়েছে আমাদের ইউনিভার্সে এই ডার্ক ম্যাটার কিন্তু নতুন করে গ্যালাক্সি তৈরি করে দেয় এক্সপেনশন হওয়ার সঙ্গে সঙ্গে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে বিগ ব্যাং থিওরির সঙ্গে অন্যান্য যেসব থিওরিজগুলো রয়েছে, মডার্ন থিওরিজগুলো রয়েছে, তাদের মধ্যে পার্থক্য কী। আমি প্রথমেই দেখিয়েছিলাম তোমাদেরকে রিলেটিভিটি থিওরিতে আইনস্টাইন কীভাবে বিগ ব্যাং থিওরির সঙ্গে কম্পেয়ার করেছেন, বা আমি কম্পেয়ার করে দেখিয়েছি যে আইনস্টাইনের থিওরি এবং বিগ ব্যাং থিওরির মধ্যে কী রিলেশন রয়েছে বা তার মধ্যে কী ডিফারেন্স রয়েছে। তারপরে আমি দেখিয়েছিলাম যে স্টিফেন হকিংসের যে ভিউ এই ইউনিভার্স সম্বন্ধে আর বিগ ব্যাংয়ের যে ভিউ তার মধ্যে কতটা অন্তর রয়েছে। এবার স্টেডি স্টেট থিওরি অফ ফ্রেড হোয়েল
তার থিওরিটা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যেও কিন্তু বেশ পরিবর্তন রয়েছে, বা এর মধ্যে বেশ ডিস্টিংকশন রয়েছে, বা বলতে পারো পার্থক্য রয়েছে এই দুটো থিওরির মধ্যে, রাইট। এবার তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে যে স্টেডি স্টেট থিওরি কি এক্সপেনশনের যে বিষয়টি সেটাকে অ্যাকসেপ্ট করে না করে না। তাহলে তোমাদের বলতে হবে এক্সপেনশনকে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে, বাট এই ইউনিভার্সের মধ্যে থাকা বস্তুর কোনো চেঞ্জ হয় না, এর মধ্যে থাকা ডেনসিটি, টেম্পারেচার, মাস অফ ম্যাটার, এগুলো কোনোটারই চেঞ্জ হওয়ার কথা তারা কিন্তু বলেননি বা তারা স্বীকার করে না। অন্যদিকে বিগ ব্যাং থিওরি এটা কিন্তু স্বীকার করে যে হ্যাঁ, যত টেম্পারেচার বাড়ছে, যত এক্সপেনশন হচ্ছে তাদের টেম্পারেচার কমছে, ডেনসিটি কমছে, এই বিষয়টি কিন্তু তারা মানে। ওকে, এইবার চলে আসছি বিগ ব্যাং থিওরির সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যক্তিটি বা যার কন্ট্রিবিউশন এই বিগ ব্যাংয়ের সবচেয়ে বেশি, সেটি হলো এই এডউইন হাবেল। বিগ ব্যাং থিওরিতে যার কন্ট্রিবিউশন আমরা অনস্বীকার্য বলতে পারি, যার কন্ট্রিবিউশন ছাড়া বিগ ব্যাং কখনো সফলতাই পারতো না, এই ধারণাটি, বিগ ব্যাংয়ের ধারণাটি কখনোই সফলভাবে হতেই পারতো না, সেটি হলো এই ব্যক্তি। আচ্ছা, এখানে আরেকটা কথা আমাদের মনে হয় বলে দেওয়া যাচ্ছে, এই যে এখানে লেখাটা দেখতে পাচ্ছ পিকচারে, দেখো বিবিসি, অর্থাৎ বিবিসি আমাদের যে ইন্টারন্যাশনাল একটা চ্যানেল রয়েছে, এই বিবিসির কিন্তু এটা একটা রেডিও ব্রডকাস্টিং স্টেশন। সেখানে দেখো ফ্রেড হোয়েল গিয়েছেন ইন দ্য ইয়ার 1947। এই 1947-এ ফ্রেড হোয়েল প্রথমবারের জন্য এই বিবিসির ব্রডকাস্টিংয়ে গিয়ে কিন্তু এই বিগ ব্যাং কথাটা ইউজ করেন। ওকে, এই বিগ ব্যাং কথাটা ইউজ করেন, এটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই, কারণ পরীক্ষায় আসতে পারে। 1949-এ তিনি বিগ ব্যাং কথাটি প্রথমবারের জন্য ইউজ করে থাকেন, যদিও তিনি বিগ ব্যাংয়ের স্ট্রং অপোনেন্ট বলতে পারি, স্ট্রংলি যে কি বলবো যে এই স্টেডি স্টেট থিওরি যে প্রোপাউন্ডার এই ফ্রেড হোয়েল কিন্তু ক্রিটিসাইজ করেছেন বিগ ব্যাং থিওরিকে। ওকে, বাট এই টার্মটা কিন্তু তারই দেওয়া, বিগ ব্যাং কথাটা। কত ইন্টারেস্টিং ভাবো। তো চলে আসি এবারে যার কথা বলছিলাম, এডউইন হাবেল, যিনি একজন এই বিগ ব্যাং থিওরির মেইন প্রোপাউন্ডার বলা হয় এবং স্টার অফ দিস বিগ ব্যাং থিওরি বলতে পারি। এই এডউইন হাবেল বিগ ব্যাংয়ের কন্ট্রিবিউশন কী করেছিলেন তার একটা ডিটেলস আলোচনা আমি তোমাদের সঙ্গে করব। আমরা যদি দেখি যে এডউইন হাবেল ইন দ্য ইয়ার 1919 সালে, ইয়ং হাবেল বলতে পারি, সেই সময় সেই হাবেল, যার মধ্যে প্রচুর এনথুজিয়াজম ছিল, প্রচুর এনার্জি ছিল, সেই ইয়ং হাবেল কিন্তু 1919 সালে ক্যালিফোর্নিয়ার একটি স্পেস অবজারভেটরি স্টেশন, যার নাম আমি বলে দিচ্ছি তোমাদেরকে, যার নাম ছিল মাউন্ট উইলসন অবজারভেটরি স্টেশন, ওকে। এই সংস্থাতে তিনি কিন্তু প্রথমবারের জন্য অ্যাপয়েন্টেড হন, বা বলতে পারো সহজ ভাষায় যে তিনি জব পান। দেখতে পাচ্ছ এটা একটা অবজারভেটরি স্টেশন, এই পিকচারের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়েছি, এটি হলো মাউন্ট উইলসন অবজারভেটরি স্টেশন অফ ক্যালিফোর্নিয়ায় তিনি 1919 সালে এই মাউন্ট উইলসন অবজারভেটরি স্টেশনে অ্যাপয়েন্টেড হলো, জব পেল ইয়ং উইলসন সেই সময়। এবং এখানে যদি বলি তার জীবন, যে এখানে থেকেই তো তার বড় বড় যে কন্ট্রিবিউশন বলতে পারি, বড় বড় ডিসকভারিজগুলো তিনি করেছেন এই মহাজগৎ সম্বন্ধে বা কসমোলজি সম্বন্ধে। তো তার জন্যই তিনি কিন্তু তার এন্টায়ার লাইফ এখানেই কাটিয়েছেন, এই অবজারভেটরি স্টেশনেই কিন্তু তার জীবনের বাকি সময়টা তিনি কাজ করেছেন টিল হিজ ডেথ। ওকে, এবারে দেখি যে উইলসন, এই যে তোমরা এখানে একটা টেলিস্কোপ দেখতে পাচ্ছ, এই টেলিস্কোপটার নাম হচ্ছে হুকার টেলিস্কোপ। টেলিস্কোপটার নাম হুকার টেলিস্কোপ, আরেকবার লিখে দিই, সেটা মনে হয় চেনা যাচ্ছে না, হুকার টেলিস্কোপ। ওকে, এই যে টেলিস্কোপটা দেখতে পাচ্ছি হুকার টেলিস্কোপ, অর্থাৎ সেই সময়ের, এই যে 1919 সাল বলছি, সেই সময়ের স্ট্রংগেস্ট যদি কোনো টেলিস্কোপের কথা বলি সেটা হলো এই হুকার টেলিস্কোপ, স্ট্রংগেস্ট, সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ সেই সময়ের, সেটা হলো এই হুকার টেলিস্কোপ। এই হুকার টেলিস্কোপ তার কাছে কিন্তু জাদুকি ছেড়ির মতো ছিল,
যেমন একটা পরীর কাছে জাদুর ছাড়ি দিয়ে সে যা কিছু করতে পারে, ঠিক তেমন এই বিশিষ্ট ব্যক্তি এডউইন হাবেল এই টেলিস্কোপকে ব্যবহার করে পৃথিবীর বুকে কিন্তু তার নাম রোশন করে গিয়েছেন। তিনি একজন যে রিনাউন্ড যেসব সায়েন্টিস্ট রয়েছে বা অ্যাস্ট্রোফিজিস্ট রয়েছে তাদের লিস্টে প্রায় প্রথমের দিকেই ইনার নাম আসে। ওকে, তো চলো কিভাবে তিনি এই হুকার টেলিস্কোপকে জাদুকি ছড়ি হিসাবে ইউজ করেছিলেন তা আমরা ইন ডিটেলসে আলোচনা করব এই দুটো পিকচারের মাধ্যমে। দেখো, হুকার টেলিস্কোপ যখন আসেনি বা হুকার টেলিস্কোপ যে জাদুকি ছড়ি বলছি সেই ছড়িটা যখন হাবেলের কাছে আসেনি, তার আগে যেসব টেলিস্কোপগুলো ইউজ করছিল তারা সেগুলো অনেক ছোট ছিল। ওকে, এখানে বলে দিই হুকার টেলিস্কোপের আয়তন কিন্তু ছিল প্রায় 100 ইঞ্চি। আজকের দিনে যদি এর থেকে অনেক বড় বড় টেলিস্কোপ রয়েছে, বাট সেই সময় সবচেয়ে বড় টেলিস্কোপ হলো এই হুকার টেলিস্কোপ, যার লেন্থ ছিল কিন্তু 100 ইঞ্চি। তো এই হুকার টেলিস্কোপের আগে, ওই জাদুকি ছড়ির আগে যেসব টেলিস্কোপগুলো ছোট ছোট টেলিস্কোপ ছিল সেগুলো দিয়ে যখন আমরা ইউনিভার্সকে দেখতাম বা মহাজগতের বিভিন্ন তারা বলো সেলেস্টিয়াল বডিজগুলো ছিল সেগুলোকে যখন দেখা হতো, তখন কিন্তু আমাদের চোখে এরকম একটা ছায়াপথ ধরা পড়তো। ওকে, এমনকি আমাদের যে ইউনিভার্স সম্বন্ধে ধারণা বা এই মহাজগৎ সম্বন্ধে আমাদের যে ধারণা ছিল সেটা এরকম ছিল যে আমাদের এই মহাবিশ্বে একটি মাত্র গ্যালাক্সি রয়েছে, দ্যাট ইজ দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি। অর্থাৎ আমাদের যে গ্যালাক্সি বাস করছি সেটি একমাত্র গ্যালাক্সি এই মহাবিশ্বে রয়েছে এবং এই মহাবিশ্বের এই গ্যালাক্সিতেই মানুষ পৃথিবীতে বসবাস করছে, এরকম একটা ধারণা কিন্তু আমাদের কাছে ছিল। ওকে, বাট যখন আমাদের কাছে এই হুকার টেলিস্কোপ চলে আসলো, দ্য স্ট্রংগেস্ট টেলিস্কোপ অফ দ্যাট টাইম, এই হুকার টেলিস্কোপ আমাদের কাছে যখন আসলো, এই হুকার টেলিস্কোপ আসলো বা বলতে পারো এডউইন হাবেলের হাতে যখন এই হুকার টেলিস্কোপ আসলো, সেই সময় সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট টেলিস্কোপ এর মাধ্যমে তিনি দেখলেন। আচ্ছা, এখানে আরও বলে দিই যে আমরা মনে করতাম যে ইউনিভার্সে একটি মাত্র গ্যালাক্সি ছিল, আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং আকাশের দিকে তাকালে যে তারাগুলো দেখতে পাওয়া যায় তার সবগুলি হলো আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিরই তারা। এর বাইরে আর কোনো তারা বলে কিছু নেই বা স্টার বলে কোনো কিছু নেই। এমনকি এই যে ছায়াপথগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা নেবুলা বলে মনে করতাম। কি বলে মনে করতাম? নেবুলা। আবার তোমরা দেখবে নেবুলার হাইপোথিসিস given by Laplace in the year 1796 সালে। In 1796 নেবুলা হাইপোথিসিস দিয়েছেন। তিনি বলছেন কি, এই যে ছায়াপথগুলো দেখতে পাচ্ছি এই নেবুলা যেটা দ্যাট ইজ মেড অফ ডাস্ট পার্টিকেলস অ্যান্ড গ্যাস অফ ম্যাটার, ডাস্ট পার্টিকেল এবং গ্যাস দিয়ে তৈরি এই যে নেবুলাগুলো দেখতে পাচ্ছি বা ছায়াপথ বলতে পারি, এই নেবুলা থেকেই কিন্তু আমাদের সূর্যের উৎপত্তি হয়েছে, আমাদের সানের উৎপত্তি হয়েছে, বা যত স্টার রয়েছে এই স্টারগুলোর উৎপত্তি এই নেবুলা থেকেই সাধারণত হয়ে থাকে। তার মতে, কার মতে? ল্যাপলাসের মতে। নেবুলা হাইপোথিসিসে তিনি 1796 সালে বলছেন এই নেবুলা থেকেই আমাদের ইউনিভার্সের উৎপত্তি হয়। তাহলে দেখো কত ভুল কনসেপ্ট আমরা নিয়েছিলাম। এইবারে যখন এই এডউইন হাবেল তার জাদুকে ছাড়ি অর্থাৎ এই হুকার টেলিস্কোপ দিয়ে ইউনিভার্সকে দেখা শুরু করলেন, প্রায় কয়েক বছর ধরে অবজারভেশন করছেন এবং এই হুকার টেলিস্কোপ হাতে আসার পরে তখন উইদিন 1 মান্থ, 1 মাসের অবজারভেশনে তিনি লক্ষ্য করলেন একটা বিষয়, যে আমরা যাকে এতদিন এই নেবুলা বলে চিনছিলাম, যে এগুলো ডাস্ট অফ ম্যাটার দিয়ে তৈরি, গ্যাস দিয়ে তৈরি, এগুলো আসলে এরকম ঘটনা নয়। মোরওভার দিস অল আর ইটসেলফ অ্যান্ড ইন্ডিভিজুয়াল গ্যালাক্সিস। অর্থাৎ তিনি যখন আরো জুম করলেন স্ট্রঙ্গার সেই হুকার টেলিস্কোপ দিয়ে, তিনি দেখলেন এগুলো নেবুলা বলে কিছু নয় বাবা, এগুলো এক একটা নিজেরাই কিন্তু গ্যালাক্সি। আমরা যেমন মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বসে টেলিস্কোপ দিয়ে দেখছি, ঠিক এইরকমই গ্যালাক্সি কিন্তু আর আমাদের এই গ্যালাক্সির বাইরে অনেকটা দূরে আমরা যদি দেখি, এই যে গ্যালাক্সিটা তিনি দেখেছিলেন, আমি বলছি ধীরে ধীরে, এরকমই কিন্তু আরও অনেকগুলো গ্যালাক্সি এই মহাবিশ্বে অবস্থান করছে। তিনি দেখেন জুম করে যে এইখানে যেকে আমরা নেবুলা বলছিলাম তার মধ্যেই অনেকগুলো স্টার রয়েছে, মিলিয়নস অফ স্টার দিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়েছে, বা এই নেবুলার মধ্যেই মিলিয়নস অফ স্টার অবস্থান করছে। তার মানে আমরা তাকে আর নেবুলা বলতে পারি না? নেবুলার বলতে পারি আমরা, তারা নেবুলা নয়।
তারা ইটসেলফ দে ওয়্যার ইন্ডিভিজুয়াল গ্যালাক্সি। তাই তিনি প্রথমবার যেন কিন্তু মাল্টি গ্যালাক্সির কথা বলেছেন। এর আগে যত থিওরি রয়েছে, তুমি গ্যাসিয়াস হাইপোথিসিস বলো, টাইডাল হাইপোথিসিস বলো, নেবুলা হাইপোথিসিস বলো, প্ল্যানেটেরিয়াল হাইপোথিসিস বলো, যেগুলো হাবেলের আগে যে থিওরিজগুলো দিয়েছে তারা কিন্তু ওই নেবুলা থেকেই আমাদের পৃথিবীর বা বলতে পারো আমাদের যে সূর্যের উৎপত্তি হয়েছে এমন একটা ধারণা দিয়েছেন। বাট তিনি এসে এই ধারণাটাকে ভুল বলে প্রমাণ করলেন। দেখো, প্রথমত তিনি আইনস্টাইনকে ভুল বলে প্রমাণ করেছিলেন, পরবর্তীতে তিনি বলছেন না গ্যালাক্সি পৃথিবীতে এই মহাবিশ্বে একটি নেই, মাল্টি গ্যালাক্সি এই মহাবিশ্বে কিন্তু আছে, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো হাজারো গ্যালাক্সি এই মহাবিশ্বে রয়েছে, এমন ধারণা তিনি দিচ্ছেন। কতগুলো রাস তিনি খুলেছেন, এই কসমোলজিতে তার কন্ট্রিবিউশন কতটা রয়েছে এর থেকে আমরা কিন্তু আইডিয়া করতে পারি। তো চলো, আরও কন্ট্রিবিউশন আছে, এটুকুই শেষ নয়, আরও বেশ কয়েকটি কন্ট্রিবিউশন তিনি দিয়েছেন, আর আমরা ধীরে ধীরে যাচ্ছি সেগুলোতে। তিনি হুকার টেলিস্কোপ জুম করে প্রথমেই যে গ্যালাক্সিটিকে দেখেন, আমরা জানি যে বস্তুটির কাছে রয়েছে তার লাইট বেশি আমাদের চোখে পড়ে বা অ্যাট্রাক্ট সে তত বেশি করে, তাই তিনি প্রথমে অ্যান্ড্রোমেডা অর্থাৎ আমাদের পৃথিবীর সবচেয়ে কাছে যদি গ্যালাক্সি বলি সেটা হলো এই অ্যান্ড্রোমেডা, যার দূরত্ব হলো লাগভাগ বা অ্যাভারেজ 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স। ওকে, 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে রয়েছে আমাদের এই পৃথিবীর সবচেয়ে কাছের গ্যালাক্সি, দ্যাট ইজ অ্যান্ড্রোমেডা। এবং তার সঙ্গে আরও একটি গ্যালাক্সিকে তিনি অবজার্ভ করেছিলেন। এখানে এই যে গ্যালাক্সিটা তোমরা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে ট্রাঙ্গুলাম বলে আরেকটি গ্যালাক্সি। তো এই প্রাথমিকভাবে তিনি এই হুকার টেলিস্কোপের মাধ্যমে যে দুটি গ্যালাক্সিকে অবজার্ভ করেছিলেন সেটা হলো অ্যান্ড্রোমেডা অ্যান্ড ট্রায়াঙ্গুলাম, এই দুটি গ্যালাক্সিকে তিনি অবজার্ভ করেন। এই দুটি গ্যালাক্সিকে অবজার্ভ করার পরে তিনি এই তো গ্যালাক্সির ধারণাটা দিলেন যে মাল্টি গ্যালাক্সি রয়েছে ইউনিভার্সে, এই ধারণাটা তো দিলেন। তারপরে আরও একটি অন্যতম কাজ তিনি করেছিলেন বা অন্যতম কন্ট্রিবিউশন, যেটা বিগ ব্যাংয়ের রেসপেক্টে বড় কন্ট্রিবিউশন তিনি দিয়েছিলেন। আচ্ছা, তিনি বলেছিলেন, এটাকে একটু মুছে নিচ্ছি আমি, তিনি দেখেছিলেন আমাদের এই গ্যালাক্সি থেকে, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে দূরে, অর্থাৎ অনেক দূরে, যাদেরকে দেখে আমাদের এখানে স্টার মনে হচ্ছে, এগুলো স্টার আসলে নয়, এগুলো এক একটাই নিজেই এক একটা বড় বড় গ্যালাক্সি। তো তিনি এবার কি করলেন, এই অ্যান্ড্রোমেডা আর ট্রায়াঙ্গুলাম এই দুটো যে গ্যালাক্সি তাদেরকে তো অবজার্ভ করলেনই, তারপরে তিনি তার অবজারভেশন কন্টিনিউ রাখলেন বা জারি রাখলেন এবং পরবর্তীতে দুটো গ্যালাক্সি আমাদের পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত দুটো গ্যালাক্সিকে অবজার্ভ করা শুরু করলেন। ওকে, এই অবজারভেশনের মাধ্যমে তিনি যে জিনিসটি দেখলেন, এই যে দুটো গ্যালাক্সিকে আমি মার্ক করে রেখেছি, এই দুটো গ্যালাক্সি মনে করো এটার নাম আমি দিলাম G1 অ্যান্ড G2, এই দুটো গ্যালাক্সিকে তিনি কিন্তু অবজার্ভ করতে শুরু করলেন। এবার অবজারভেশনের মাধ্যমে তিনি দু ধরনের ডাটা কালেক্ট করছিলেন, টু টাইপস অফ ডাটা হি ওয়াজ কালেক্টিং। কি বলছি তোমাদেরকে, ওয়ান ইজ দ্য রিলেটিভ লোকেশন অফ দিস টু গ্যালাক্সি, অর্থাৎ একজনের রেসপেক্টে আরেকজনের অবস্থান, এই দুটো গ্যালাক্সির অবস্থান কোথায় রয়েছে আজকে সেটা কিন্তু তিনি মেজার করেছিলেন। ঠিক যেমনটা আমরা কিন্তু প্লেন টেবিল যে প্র্যাকটিক্যালটা আমরা করে থাকি আমাদের ইউজিতে, প্লেন টেবিল ফিল্ড ওয়ার্কে দেখবে তোমাদের প্লেন টেবিল বলে একটা প্র্যাকটিক্যাল রয়েছে, যেখানে আমরা প্রত্যেকটি বস্তুর, আমাদের সামনে থাকা প্রত্যেকটি বস্তুর লোকেশনকে মার্ক করে থাকি, তাদের মধ্যে ডিস্টেন্স কতটা রয়েছে এগুলো জিনিস আমরা কিন্তু মার্ক করে থাকি এবং ডিস্টেন্স মেজার করি। এখানে দাঁড়িয়ে থেকেই কয়েক মিটার দূরে অবস্থিত কোনো বস্তুর অবস্থান আমরা নির্ণয় করি এই প্লেন টেবিলের মাধ্যমে, তোমরা নিশ্চয়ই জানো সকালে। তো তিনি কি করেছিলেন, এইভাবে একটা পেপারের মধ্যে তিনি এই যে G1 G2 যে দুটো গ্যালাক্সির কথা আমি বলেছি এই দুটোকে পেপারের মধ্যে মার্ক করলেন। ওকে, অ্যান্ড আফটার এ লং অবজারভেশন, বেশ কয়েক মাস ধরে এই অবজারভেশনটা কন্টিনিউ রাখার পরে তিনি কি করলেন, প্রতিদিনই তো এর অবজারভেশন চলছিল এবং এদের যে রিলেটিভ লোকেশন সেটা ক্যালকুলেট করছিল। তিনি এই রিলেটিভ লোকেশন ক্যালকুলেট করে কয়েক মাস পরে অবাক হয়ে যান। হি বিকাম ম্যাস্টারাইজড, হোয়াট হ্যাপেন হিয়ার। তিনি দেখলেন যে কয়েক মাস আগে এই গ্যালাক্সিগুলোর অবস্থান যেখানে ছিল
এই গ্যালাক্সিগুলোর অবস্থান যেখানে ছিল এই কয়েক মাস আগে, সেইগুলো আর সেই স্থানে নেই। এইভাবে তাদের একে অপরের থেকে ডিস্টেন্স যেটা রয়েছে সেটা অনেক বেড়ে গেছে। এইটা দেখে তিনি কিন্তু অবাক হয়ে যান। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে যেমনটা বললাম, দু ধরনের ডাটাটা কালেক্ট করছিলেন, একটা লোকেশনের ডাটা, আরেকটা হচ্ছে লিউমিনিসিটি, যাকে আমরা বিকিরণের বলতে পারো অ্যানালাইসিস করা। অর্থাৎ এইগুলো লাইট থেকে বা এই গ্যালাক্সিগুলো থেকে যে লাইটটা আসছিল, যে কিরণটা আসছিল, সেই কিরণটা কী করছিল, সে প্রিজমের মধ্যে দিয়ে তাকে পাস করাচ্ছিল। এবং প্রিজমের মধ্যে দিয়ে যখন পাস করাচ্ছিল, তিনি দেখলেন যে লাইটগুলো কয়েক মাস আগে যে ধরনের কালার প্রোভাইড করছিল আমাদেরকে, ধীরে ধীরে তার কালারটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এই গ্যালাক্সিগুলো থেকে যে লাইটটা আমাদের কাছে আসছিল এবং যেটা সে রেকর্ড করেছিল, সে এই লাইটের অ্যাপিয়ারিংয়ের মধ্যে বিরাট বিস্তর বা বিরাট একটা চেঞ্জ দেখতে পায়। কী ধরনের চেঞ্জ? তিনি দেখলেন যখন প্রিজমের মধ্যে দিয়ে এই লাইটগুলো পাস করাচ্ছেন, ধীরে 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 এদের কালারগুলো রেডিশ হচ্ছে, রেড থেকে আরও রেডে পরিণত হচ্ছে, এদের কালারগুলো ধীরে ধীরে রেডে পরিণত হচ্ছে। এই গ্যালাক্সিগুলোর লুমিনিসিটি, অর্থাৎ এইগুলো গ্যালাক্সি থেকে যে লাইটটা আসছিল বা রেডিয়েশনটা আসছিল, সেই লাইটটাকে তিনি কী করেন? রেকর্ডেড করেন। এবং রেকর্ডেড করার পরে তাকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করান। যখন তিনি প্রিজমের মধ্যে দিয়ে পাস করান, এক মাস আগে বলতে পারি বা কয়েক মাস আগে যে ভ্যালুটা পেয়েছিলেন, তার যে অ্যাপিয়ারেন্স ছিল এই গ্যালাক্সির লাইটগুলোর, তার অ্যাপিয়ারেন্স কিন্তু দেখলেন যে ধীরে ধীরে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্য প্রিজমের মধ্যে দিয়ে যখন তিনি লাইটটাকে পাস করাচ্ছেন, সময়ের সঙ্গে সঙ্গে এই কালারটা, এই যে গ্যালাক্সিগুলোর অ্যাপিয়ারেন্স বলতে পারি, যা তার যে লাইট, সেটা কিন্তু সময়ের সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছিল। সেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি রেড হয়ে যাচ্ছিল, রেড কালারে পরিণত হচ্ছিল, রেড কালারে বা রেডিশ কালারে পরিণত হচ্ছে। সময়ের সঙ্গে যত সময় যাচ্ছে তত বেশি রেড অ্যাপিয়ার্ড হচ্ছে গ্যালাক্সিটা তার কাছে। তো এবারে তিনি কি করলেন, এই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য তিনি রেড শিফট বলে একটি টার্ম ইউজ করেন। রেড শিফট বলে একটি টার্মস তিনি ইউজ করেন, যেটি কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এভিডেন্স যদি বলি এই থিওরিটার সপক্ষে বা বিগ ব্যাং থিওরির সপক্ষে, সেটা হলো রেড শিফট। এইবারে পরীক্ষায় কিন্তু বারবারই আমরা দেখেছি যে এই রেড শিফট থেকে প্রশ্ন হয়ে থাকে। ওকে, তো অবশ্যই এই রেড শিফট জিনিসটা কি ইন ডিটেলসে বা একটু ধ্যান দিয়ে তোমাদেরকে দেখতে হবে। তো রেড শিফট কি আমরা যেমন জানি, এই যে রেড শিফট জানতে গেলে আমাদের কিন্তু এই ডপলার বলে একজন ব্যক্তি রয়েছেন, যিনি এই ওয়েভের এফেক্ট নিয়ে, বিভিন্ন ধরনের এফেক্টগুলোকে নিয়ে একটি তত্ত্ব দিয়েছেন, যাকে আমরা ডপলার এফেক্ট বলে থাকি। তিনি এই ওয়েভগুলোর এফেক্টগুলো, এই ওয়েভের মধ্যে যে এফেক্ট হয় সেটাকে ডপলার এফেক্ট বলে এক্সপ্লেন করছেন। আচ্ছা, যদি আমরা রেড শিফট ভালোভাবে জানতে চাই, তাহলে কিন্তু এই ডপলার এফেক্টটাকে আগে ভালো করে বুঝতে হবে। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই পিকচারের মধ্যে একটি অ্যাম্বুলেন্স রয়েছে এবং একটি মানুষ সেই রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। এটা তুমি পিকচারের কথা বাদ দাও, নিজের রেসপেক্টে যদি ভাবো, তুমি যদি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকো এবং তোমার দিকে একটি অ্যাম্বুলেন্স ধেয়ে আসে, তো দেখতে পাবে অ্যাম্বুলেন্সের যে সাউন্ড, যত কাছে আসবে অ্যাম্বুলেন্সটি তত বেশি র্যাপিড হচ্ছে, বারবার করে কুই 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 আওয়াজটা তত বেশি র্যাপিড হচ্ছে। তার কারণ কি, এই ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। অর্থাৎ যে লাইট, যে ওয়েভটা বা সাউন্ড ওয়েভটা তোমার কাছে আসছে, সেটার ফ্রিকোয়েন্সি বারবার করে র্যাপিডলি করে বাড়ছে। এবার আমরা জানি সায়েন্সের ল অনুযায়ী বা ফিজিক্সের ল অনুযায়ী যে ওয়েভ লেন্থ যত বেশি শর্ট হবে, শর্টার দ্য ওয়েভ লেন্থ হাইয়ার দ্য ফ্রিকোয়েন্সি। ওকে, শর্টার দি ওয়েভ লেন্থ, যাকে আমরা ল্যামডা দিয়েও প্রকাশ করি, হাইয়ার দ্য ফ্রিকোয়েন্সি মানে জানো নিশ্চয়ই, এফি লিখছি। ফ্রিকোয়েন্সি মানে অকারেন্স, নাম্বার অফ অকারেন্স। দেখবে পাবো যে কুই কুই আওয়াজটা তত বেশি রেপিড হচ্ছে, এই আওয়াজটাকে আমরা ফ্রিকোয়েন্সি হিসেবে এখানে ধরতে পারি। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে কোনো ওয়েভ ইন এ সেকেন্ড কতবার মুভ করছে বা কতবার একটা ওয়েভ পাস করছে ইন এ পয়েন্ট, একটা পয়েন্টে বা একটা নির্দিষ্ট স্থানে এক সেকেন্ডে কতবার একটি ওয়েভ পাস করছে, সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি ভেবে ধরি। আর দুটি ক্রিস্টের মধ্যে, এই ওয়েভের যে ক্রিস্ট রয়েছে তাদের মধ্যে যে ডিস্টেন্স থাকে আমরা ওয়েভ লেন্থ বা ল্যামডা হিসাবে প্রকাশ করি। এবার যত বেশি ওয়েভ লেন্থ হবে, দেখতে বুঝতে পারছো এটা জেনারেল একটা বিষয়, যে যত বেশি ওয়েভ লেন্থ বেশি হবে
তার ফ্রিকোয়েন্সি কত কম হবে, দেখো এখানে ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থটা কম এর তুলনায়, তাই বারবার পাস করতে পারবে একটা পয়েন্টকে, খুব র্যাপিডলি পাস করতে পারবে। তো তিনি দেখাচ্ছেন এখানে এই ডপলার এফেক্টে যে অ্যাম্বুলেন্সটা যত কাছে আসছে তার ওয়েভলেন্থ কিন্তু কমছে, যত ওয়েভলেন্থ কমছে ফ্রিকোয়েন্সি তার বাড়ছে, বলে তাকে এই সাউন্ডটাকে কিন্তু র্যাপিড মনে হয় আমাদেরকে। আবার সঙ্গে সঙ্গেই যখনই এই অ্যাম্বুলেন্স পাস করে চলে যায় আমাদেরকে, তখনই দেখতে পাবো যে ধীরে ধীরে এর সাউন্ডটা কিন্তু কমতে থাকে, বা এর রিপিটেশন যে কুই কুই যে আওয়াজটার রিপিটেশনটা ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ সাউন্ড ওয়েভের যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু কমে যায়। কেন কমে যায়? যেহেতু ওয়েভলেন্থটা বড় হয়ে যায়, ওয়েভলেন্থ বড় হয়ে গেলে ফ্রিকোয়েন্সি কমে যাবে, তখন আমরা দেখবো যে অ্যাম্বুলেন্সের আওয়াজটা কমে কুই 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 এইভাবে কিন্তু আওয়াজটা আমাদের কাছে আসে। তো সেম জিনিসটা আমরা যদি লাইটের রেসপেক্টে দেখি, যেমনটা তিনি গ্যালাক্সির লাইটের উপর আলোচনা করেছেন, এই গ্যালাক্সি থেকে লাইট যেগুলো আসছে, কোনো একটা গ্যালাক্সি যদি আমাদের দিকে ধেয়ে আসে না, কোনো একটা গ্যালাক্সি মনে করো আমাদের দিকে ধেয়ে আসছে, এই মনে করলাম এটা একটা গ্যালাক্সি, এই গ্যালাক্সিটা আমাদের দিকে ধেয়ে আসে, তাহলে সেই গ্যালাক্সির লাইটটা আমাদের কাছে কীভাবে অ্যাপিয়ার হবে? ইন দ্য ফর্ম অফ ব্লু কালার হিসেবে আমাদের কাছে অ্যাপিয়ার হবে। কেন? আমরা জানি যে আমাদের ভিজিবল স্পেকট্রাম রয়েছে, অর্থাৎ সূর্য থেকে যে লাইটটা আসে তার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হিসাবে তার মধ্যে 0.4 মাইক্রোমিটার থেকে শুরু করে 0.7 মাইক্রোমিটার এই রেঞ্জের যে স্পেকট্রামটি রয়েছে তাকে আমরা ভিজিবল রে বলি। অর্থাৎ এখানে বেনিয়া সহকলা বাংলায় বা ইংরেজিতে বলে ভিপ গিয়র যে লাইটগুলো রয়েছে, 7টি লাইট আমাদের, সেই লাইটগুলো এর মধ্যে এই রেঞ্জের মধ্যে অবস্থান করে। তো এই লাইটগুলোকে বা ভিজিবল রেটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে হবে। এটা প্রথমে যেটা থাকে সেটা হলো ব্লু, জি দেন আর, BGR বা ব্লু, গ্রিন অ্যান্ড রেড। ওকে, অর্থাৎ দেখতেই পাচ্ছ যদি ব্লু কালারের ওয়েভলেন্থ কিন্তু শর্ট হয়, ভিজিবল রের মধ্যে সবচেয়ে শর্টেজ যদি আমরা বলি রেড ওয়েভলেন্থ, তা হলো ব্লু কালারে। তাই কোনো একটা বস্তু যখন আমাদের কাছে আসছে ধেয়ে, তখন সে আমাদের কাছে ব্লু কালার হিসাবে অ্যাপিয়ার হয়। কেন? কারণ তার ওয়েভলেন্থটা শর্ট থাকে, তাই তার ফ্রিকোয়েন্সি বেশি হয় এবং আমাদের কাছে ব্লু কালার হিসাবে অ্যাপিয়ার হয়। যে কোনো জিনিস যখন বা যে কোনো লাইট আমাদের কাছে যখন আসবে সেটা ব্লু কালার হিসাবে অ্যাপিয়ার হবে। আবার কোনো বস্তু যদি আমাদের বা কোনো লাইট যদি আমাদের থেকে দূরে চলে যায়, আমাদের দৃষ্টি থেকে দূরে যদি চলে যায় কোনো লাইট, সেটা ধীরে ধীরে কিন্তু আমাদের কাছে রেড কালার হিসাবে অ্যাপিয়ার হয়। কেন রেড কালার হিসাবে অ্যাপিয়ার হয়? যেমনটা সূত্র বলছে আমাদের যে রেড কালার যেহেতু ওয়েভলেন্থটাই অনেক বড় হয় বা বেশি হয়, ওয়েভলেন্থ রেড কালারে বেশি হওয়ার কারণে কিন্তু কোনো বস্তু যখন দূরে সরে যাচ্ছে তার ফ্রিকোয়েন্সি কমে যায় এবং সেটা আমাদের কাছে রেড হিসাবে অ্যাপিয়ার হয়। যেমনটা আমরা যদি আমাদের সূর্যের রেসপেক্টে দেখি, সূর্য থেকে যে লাইটটা আমাদের আসে পৃথিবীতে, সেটা ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসে এবং এই লাইটটাকে আমরা শর্ট ওয়েভ বলি। আবার পৃথিবীতে কোনো বস্তু দ্বারা ইন্টারসেপ্ট হয়ে বা বাধাপ্রাপ্ত হয়ে যে রিফ্লেকশন হয় লাইটটা, সেটা তখন কিন্তু লং ওয়েভ হিসাবে আবার পুনরায় ইউনিভার্সে ফিরে যায়, লং ওয়েভ হিসাবে, রাইট? শর্ট ওয়েভ হিসাবে আসে আর লং ওয়েভ হিসাবে আবার ইউনিভার্সে ফিরে যায়। এটা আমরা সবার কাছে জানা, যারা রিমোট সেন্সিং ভালো করে পড়েছো তারা প্রত্যেকে এই বিষয়টি কিন্তু জানো। তো এইভাবে তিনি বলছেন এখানে যে এরা যেহেতু দূরে সরে যাচ্ছে, এই গ্যালাক্সিসগুলো দূরে যেহেতু সরে যাচ্ছে, তাই এদের কালারগুলো কি অ্যাপিয়ার হচ্ছে আমাদের কাছে রেড কালার। যেমনটা আমি এখানে বললাম, যত দূরে সরে যাবে কোনো লাইট, তারা আমাদের কাছে রেড কালার অ্যাপিয়ার হবে, বিকজ রেড কালার ওয়েভলেন্থ ইজ মাচ হাইয়ার দেন ব্লু কালার। ওকে, এইবারে এটা তিনি কিন্তু প্রমাণ করে দিলেন তার অবজারভেশনে, যে লোকেশনাল অবজারভেশন এবং লিউমিনিসিটির লাইটের যে লিউমিনিসিটি তার অবজারভেশনের উপর ভিত্তি করে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে পৃথিবীতে প্রত্যেকটি গ্যালাক্সি একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। ইট হ্যাজ প্রুভেন নাও। সো যেহেতু এটা অবজারভেশনাল ভ্যালুর দ্বারা প্রুভ হয়ে গেল, তিনি এটিকে ল বলে প্রতিষ্ঠা করলেন। এটা কি আমরা ল বলতে পারি এবারে, কোনো থিওরি বা হাইপোথেসিস নয়, যেমনটা জর্জ লেমেট্রে বলেছিলেন সেটাখানে সে অনুমান করেছিলেন, বাট হাবল সেটা অবজারভেশন, এই যে হুপার টেলিস্কোপ, এই টেলিস্কোপের মাধ্যমে প্রুভ করে দেখিয়ে দিলেন যে হ্যাঁ সত্যি এই ইউনিভার্সে প্রত্যেকটি বস্তু বা প্রত্যেকটি গ্যালাক্সি কিন্তু একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। তাই এটাকে আমরা এখন এবারে লয়ে প্রতিষ্ঠিত করলাম বা ল হিসাবে বিবেচনা করলাম। আর এর নাম যেহেতু হাবেলস আবিষ্কার করেছেন, তাই একে আমরা হাবেলসের ল হিসাবে কনসিডার করে থাকি।
তো হাবেলসের ল কি বলে? অ্যাকর্ডিং টু হাবেল তিনি বলেন যে গ্রেটার দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু গ্যালাক্সিস, দুটো গ্যালাক্সির মধ্যে ডিস্টেন্স যত বেশি হবে, দুটো গ্যালাক্সির মধ্যে ডিস্টেন্স যত বেশি হবে, গ্রেটার দেয়ার রেট অফ সেপারেশন, গ্রেটার দেয়ার রিলেটিভ রেট অফ সেপারেশন, তাদের সেপারেশনের যে রেট, তারা দূরে সরে যাওয়ার যে হার, সেটাও কিন্তু বেশি হবে। এখানে দেখো দুটো গ্যালাক্সিকে আমি এঁকেছি যারা মোটামুটি হলেও কম্পারেটিভলি কাছাকাছি রয়েছে, অন্যদিকে দুটো গ্যালাক্সি অনেক দূরে দূরে অবস্থান করছে। তাহলে কোন গ্যালাক্সি দুটো বেশি র্যাপিড হারে বা বেশি স্পিডে সেপারেট হবে বলো তো? এর সূত্র অনুযায়ী এই যে কি দুটো গ্যালাক্সি রয়েছে যারা দূরে দূরে অবস্থান করছে, তাদের সেপারেশন রেট কিন্তু অনেক বেশি হাই হবে। সো দিস ইজ কল হাবেলস ল। হাবেলস বলছেন যে গ্যালাক্সিগুলো যত দূরে থাকবে আমাদের ইউনিভার্সে, তারা তত বেশি স্পিডে, হাইয়ার স্পিডে কিন্তু সেপারেট হবে। এইবার যে সেপারেশন রেটের কথা তিনি বলেছেন, সেপারেশন রেট সেটা কিন্তু তার হাবেলস কনস্ট্যান্ট নামে আমরা জানতে পারি। অর্থাৎ এই সেপারেশন রেট, গ্যালাক্সিগুলো যে সেপারেট হয়ে যাচ্ছে, এর যে রেট তিনি বলেছেন, যেটা হলো কিনা 500 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পারসেক। ওকে, এই যে সেপারেশন রেট, এটাকেই হাবেলের কনস্ট্যান্ট বলা হয়। অর্থাৎ যে রেটে এই গ্যালাক্সিগুলো সরে যায়, সেই রেটটাকে হাবেলের কনস্ট্যান্ট বলা হয়। এবার হাবেলস বলছেন যে প্রত্যেকটা গ্যালাক্সি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে কত হারে? 500 কিলোমিটার পার সেকেন্ড মেগা পারসেক। এখানে স্যার কিলোমিটার তো বুঝতে পারলাম, সেকেন্ডের হিসাবটা আমরা বুঝতে পারলাম, এই ইউনিটগুলো আমাদের কাছে সবার কাছেই জানা, বাট মেগা পারসেক, এই যে মেগা পারসেক কথাটা, এটা কিন্তু আমাদের কাছে মেবি অনেকের কাছেই এটা অপরিচিত। তাহলে মেগা পারসেক কি ইউনিট? এটা মূলত আমরা ডিস্টেন্স মেজার করার জন্যই, বা বড় ডিস্টেন্স, যেমন আমরা লাইট ইয়ার ইউজ করে থাকি সেলেস্টিয়াল কোনো বডির ডিস্টেন্স মেজার করার জন্য, সেই লাইট ইয়ার যখন কয়েক গুণে বেশি হয়, কয়েক হাজার গুণে বেশি হয়, তখন কিন্তু তাকে আরও একটা বড় ইউনিট দিয়ে এক্সপ্রেস করা হয়, যেটা হচ্ছে পারসেক। এবং পারসেকের থেকেও বড় যদি ইউনিট হয়, তাকে আমরা মেগা পারসেক বলে থাকি। তাহলে 1 মেগা পারসেক ইজ ইকুয়ালস টু 3.26 মিলিয়ন ডিগ্রি নয়, 3.26 মিলিয়ন লাইট ইয়ারকে বোঝায়। ওকে, আই হোপ বুঝতে পেরেছো যে 1 মেগা পারসেক কাকে বলে। 1 মেগা পারসেক কথার অর্থ হলো 3.26 মিলিয়ন। দেখো কত বড় একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করে 1 মেগা পারসেক। তাহলে সেখানে 500 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পারসেকের কথা তিনি বলেছেন। ওকে, যদিও এই সেপারেশন রেট, অর্থাৎ এই যে হাবেলস কনস্ট্যান্টের কথা বলছি, যেটা পরবর্তীতে আমরা রিভাইজ করি, তিনি যে রেটটার কথা বলেছেন তার অবজারভেশনের উপর ভিত্তি করে সেটা আসলে ভুল বলেছিলেন। ওকে, যদিও এর যে কন্ট্রিবিউশন সেটা আমরা অস্বীকার করতে পারি না, বাট যে সেপারেশন রেটটা বলেছিলেন সেইখানে সেই সময় তো এত বড় টেলিস্কোপ ছিল না। আজকে যে হাইয়ার টেকনোলজি ইউজ করে বড় বড় আমরা এই টেলিস্কোপ ইউজ করছি, তেমন টেলিস্কোপ তো তার কাছে ছিল না, তাই একটু ভুল তিনি কিন্তু বলেছিলেন সেপারেশন রেটটা বা হাবেলস কনস্ট্যান্টটা। তবে বর্তমানে যে হাবেলস কনস্ট্যান্টটা মানা হয় বা প্রমাণ করা হয়েছে, সেটি হলো এরকম, সেটি হলো অ্যাবাউট 67 থেকে শুরু করে 74 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পারসেক। অর্থাৎ বর্তমানে যে মডার্ন টেকনোলজি, সেই মডার্ন টেকনোলজি ইউজ করে যে টেলিস্কোপ আমরা আবিষ্কার করেছি, তার মাধ্যমে যে আমরা অবজারভেশন করলাম, তাতে দেখলাম এই হাবেলের যে কনস্ট্যান্টটা তিনি দিয়েছিলেন সেটা আসলে একটু ভুল, এবং তার বর্তমান যে সেপারেশন রেট সেটি হলো অ্যাবাউট 67 থেকে 74 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পারসেক। পারসেক নিয়ে আই থিঙ্ক তোমাদের কোনো কনফিউশন নেই। তো এখানে দেখো ভ্যালুটা কিন্তু ভ্যারি করছে, যেহেতু এই যে গ্যালাক্সিসগুলো রয়েছে তাদের মাস সেম হয় না, এবং বিভিন্ন ইন্টারসেপশনের কারণে কিন্তু এর ভ্যালুটা ভ্যারি করতে পারে। ওকে, তো চলে আসি, আমরা দেখলাম এখানে যে হাবেলস কীভাবে আমাদের গ্যালাক্সির যে এক্সপেনশন হচ্ছে, অর্থাৎ ল্যাংমুয়ের যে থিওরি, জর্জ ল্যাংমুয়ের তার থিওরিটিকে প্রমাণ করলেন, এবং পরবর্তীতে তিনি
তার নিজস্ব যে অবজারভেশন, সেই অবজারভেশনের মধ্যে এটা প্রমাণ করলেন যে গ্যালাক্সিসগুলো অ্যাকচুয়ালি কী করছে, এক্সপেন্ডিং করছে। সঙ্গে সঙ্গে তিনি তার হাবলস ল, যেটা পরীক্ষার রেসপেক্টে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, হাবলস ল অনেক পরীক্ষাতে দেখতে পাওয়া গিয়েছে যে হাবলস ল সম্বন্ধে কোয়েশ্চেন এসছে, এবং হাবলস কনস্ট্যান্ট সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। হাবলস কনস্ট্যান্ট কত বর্তমানে, এই ভ্যালুটা নিয়েও কিন্তু অনেক কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে দেখা গেছে। ওকে, এবারে চলে আসি এই বিগ ব্যাং থিওরির সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যদি বলি সবচেয়ে বড় যদি কোনো এভিডেন্স হয়ে থাকে তাহলে হলো এই কসমিক ব্যাকগ্রাউন্ড, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনস, যেটা কিনা দিয়েছে, যেটা ডিসকভার করেছেন পেনজিয়াস অ্যান্ড উইলসন। এই যে দুটো ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি পিকচারে, এই পেনজিয়াস অ্যান্ড উইলসন, যিনি এই দুজন ব্যক্তি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটাকে আবিষ্কার করেছেন। এই বিগ ব্যাং থিওরির সবচেয়ে বড় এভিডেন্স যদি দেখি তাহলে হলো এই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। তাহলে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কি, এটাও কিন্তু পরীক্ষায় বারবারই আসে, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কি। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা যদি পিকচারটা দেখি আমাদের, দাঁড়াও, যে বিগ ব্যাংয়ের কথাটা বলেছিলাম, আমরা দেখেছিলাম একটা বিন্দু থেকে কিভাবে পরবর্তীতে আমাদের প্রেজেন্ট কন্ডিশনে আসলো। এই যে আজকের যে কন্ডিশন, এটা আমি এখানে দেখাচ্ছি যে টুডেজ কন্ডিশন অফ আওয়ার ইউনিভার্স। এখানে যদি দেখি, তিনি এক্সপ্লেন করেছেন বিগ ব্যাং থিওরির যে প্রপন্ডা, তারা বলেন যে ইনিশিয়ালি আমাদের ইউনিভার্সের টেম্পারেচার তো আনমেজারেবল ছিল, বিলিয়নস অফ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল, তাই না, বিলিয়নস ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল। বাট বর্তমানে আমরা যদি আমাদের ইউনিভার্সের টেম্পারেচার দেখি, দ্যাট ইজ অনলি -27 to 170 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বুঝতেই পারছো যে সময় যে জিনিসটি কোনো এক সময়, বা যে বিন্দুটি কোনো এক সময় বিলিয়নস অ্যান্ড বিলিয়নস ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল, তা কিন্তু ইভলভ হয়ে বা পরিবর্তিত হয়ে, মডিফিকেশন হয়ে, তার এক্সপেনশন হয়ে, ইউনিভার্সের এক্সপেনশন হয়ে আজকে আমাদের গোটা ইউনিভার্সের যে কোনো প্রান্তে আমরা যদি টেম্পারেচার মেজার করে থাকি, তাহলে পাবো আমাদের ইউনিভার্সের টেম্পারেচার -270 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছেছে। মানে যেটা একসময় বিলিয়নস ডিগ্রি 100 ডিগ্রি, বিলিয়নস অ্যান্ড 1000 ডিগ্রি 100 ডিগ্রি টেম্পারেচার যা ছিল, সে এখন মাইনাসে চলে গিয়েছে। ঠিক তেমনি একইভাবে আমরা যদি দেখি, এইখানে যখন পৃথিবীর বা এই ইউনিভার্সের উৎপত্তি হয় এই পয়েন্টটা থেকে, সেই সময় আমরা জানি ফোটন বলে একটি কণার কথা বলেছিলাম আমি। এই ফোটন কণা বা লাইটস এই বিন্দু থেকেই কিন্তু উৎপন্ন হয়েছিল। যে 4টি পার্টিকেলসের কথা বলেছিলাম, সেগুলোর সঙ্গে সঙ্গে ফোটনস কণা কিন্তু এখানে উৎপন্ন হয়েছিল, বা লাইটস উৎপন্ন হয়েছিল। এই লাইটসগুলি আমরা যদি দেখি, পৃথিবীর উৎপত্তির সময় যে লাইটসগুলো বা ফোটন কণা উৎপন্ন হলো, সেটি সময়ের সঙ্গে 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 কী হয়, আমরা জানি যখন পৃথিবীর এই যে মহাবিশ্বের উৎপত্তি হয়, তখন এই লাইটটার যে ওয়েভ লেন্থ ছিল সেটা অনেক শর্ট ছিল। এভাবে ওয়েভ লেন্থ ধীরে ধীরে কিন্তু বেড়েছে, যেটা ইনিশিয়ালি অনেক শর্টেজ ওয়েভ লেন্থ ছিল, অর্থাৎ আলট্রাভায়োলেট বা এক্স রে, গামা রে, বিটা রে এমন অবস্থায় ছিল এই রেগুলো, এই ফোটনসের রেগুলো, আলট্রাভায়োলেট রে যারা ছিল ইনিশিয়ালি ডিউরিং দ্য অরিজিন অফ দিস ফোটনস, বা বলতে পারি আফটার দ্য এক্সপ্লোশন, যখন এই লাইট কণাগুলো বেরিয়ে এসেছিল, এই লাইটের কণাগুলোর কিন্তু ওয়েভ লেন্থ অনেক শর্ট ছিল। বাট উইথ টাইম আমরা জানি, যেমন অন্যান্য পদার্থগুলির ডেন্সিটি কমেছে, এখানে আমাদের ইউনিভার্সের টেম্পারেচারের অনেকটা কমতি আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু এই যে লাইট বা ফোটন কণা, সে যে ইন্টেন্সিটিতে বা বলতে পারি যে ওয়েভ লেন্থ তার ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে উইথ টাইমস ইট হ্যাজ ডিক্রিজড, অনেকটা ডিক্রিজ হয়েছে। আজকের দিনে যে আমরা দেখি এই ওয়েভ লেন্থগুলো বা এই যে ফোটনস কণা ছিল, তার ওয়েভ লেন্থ আজকের ইউনিভার্সে যে অবস্থায় রয়েছে সেটা হলো মাইক্রোওয়েভ হিসেবে রয়েছে। অর্থাৎ মাইক্রোওয়েভ আমরা কোনগুলোকে বলি, যার ওয়েভ লেন্থ 1 মিলিমিটার থেকে শুরু করে, আমাদের যে লাইটের স্পেকট্রামটা রয়েছে সেখানে আমরা দেখতে পাবো 1 মিলিমিটার থেকে শুরু করে 1 মিটার পর্যন্ত ওয়েভ লেন্থ যুক্ত যেসব ওয়েভগুলো রয়েছে তাদেরকে আমরা মাইক্রোওয়েভ হিসেবে ধরে থাকি, রাইট, মাইক্রোওয়েভ হিসেবে ধরি। ওকে, তো যে ফোটন কণাগুলো সেই সময় উৎপন্ন হয়েছিল, সেগুলো আজকে কি অবস্থায় রয়েছে, মাইক্রোওয়েভ হিসাবে কিন্তু আমাদের পৃথিবীতে বা মহাবিশ্বে এখন অবস্থান করছে। আমরা যেমনটা জানি
সেই সময় যে লাইট কণাগুলো উৎপন্ন হয়েছিল তারা কিন্তু এই ইউনিভার্সের বাইরে তো আর চলে যায়নি। এক্সপ্লোশনের সঙ্গে, বিগ ব্যাংয়ের সঙ্গে এই লাইট কণাগুলো উৎপন্ন হয়েছিল সেই সময়, তারা তো এই ইউনিভার্সের মধ্যেই রয়েছে, আমাদের যে ইউনিভার্সের মধ্যেই অবস্থান রয়েছে। তো এই লাইট কণাগুলো ইভলভ হয়ে আজকে যদি দেখি তারা মাইক্রোওয়েভ হিসাবে কিন্তু আমাদের প্রেজেন্টের যে ইউনিভার্স রয়েছে এখানে অবস্থান করছে। আজকেও এখানে সেই লাইট কণাগুলো অবস্থান করছে ইন দ্য ফর্ম অফ মাইক্রোওয়েভ। ওকে, তাই আমরা এগুলোকে কি বলছি? এগুলোকে বলছি আমরা, বা এই লাইটটাকে বলছি আমরা কসমিক মাইক্রোওয়েভ। যেহেতু মাইক্রোওয়েভ কন্ডিশনে রয়েছে তারা, মাইক্রোওয়েভের স্টেজে রয়েছে তারা, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলা হয়। ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কেন বলছি? কারণ ইউনিভার্সের যে প্রান্তেই তুমি যাও, যে কোনো প্রান্তে গেলেই কিন্তু এই রেডিয়েশনটাকে তুমি দেখতে পাবে। এনি প্লেস in this universe, if you go and measure, you will find this radiation, cosmic radiation. Okay, this microwave radiation you will find there. That is the reason why this is also called a background radiation. Okay, background radiation, যেটা কিনা আমাদের এই বিগ ব্যাং থিওরির সাপেক্ষে সবচেয়ে বড় প্রমাণ দিয়েছেন। ওকে, তো এই পর্যন্ত ছিল আমাদের বিগ ব্যাং থিওরির যে বিভিন্ন প্রুফসগুলো রয়েছে তার আলোচনা। এরপরে যেমনটা আমি শুরুতেই বলেছিলাম যে এটা হলো আমাদের যে বলছি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, এই যে এটা আমাদের এটা ইউনিভার্স। এই ইউনিভার্সে দেখতে পাচ্ছ এগুলো কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, যে বলছিলাম ফোটনস কণা তাদের অবস্থান। তো যেমনটা আমি বলেছিলাম ক্লাসের শুরুতেই, আচ্ছা তোমাদের এই বিষয়টি আরেকটু ভালো করে বলে দিই। এই যে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, এই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড কি আবিষ্কার করেছিলেন? এখানে এটা নিয়েও একটা বড় ইন্টারেস্টিং হিস্ট্রি কিন্তু আছে, যেটা আমরা পরবর্তীতে কোনো একটি ক্লাসে অবশ্যই জানবো। এই পেনজিস অ্যান্ড উইলসন কিন্তু এই ওয়েভ বা মাইক্রোওয়েভ বা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, কসমিক যে ওয়েভ, এটা নিয়ে কোনোদিন তাদের মাথা ব্যথাই ছিল না, এটা নিয়ে তারা ভাবেইনি। আর বলতে পারো ফর্চুনেটলি তারা এটা আবিষ্কার করে ফেলেছিলেন। অন্যদিকে রবার্ট ডাইক অ্যান্ড জিম প্যাবেলস মানে দুটো ব্যক্তি, তারা কিন্তু এই বিগ ব্যাংয়ের সাপোর্টে বিভিন্ন এভিডেন্স দেওয়ার জন্য উঠে পড়ে রিসার্চ করছিলেন। তো রিসার্চ করতে করতে তারা তো তেমন কিছু খুঁজে পাননি। অন্যদিকে এই পেনজিয়ে অ্যান্ড উইলসন তাদের একটা বলতে পারো রেডিও টেলিস্কোপ আবিষ্কার করেন। এই রেডিও টেলিস্কোপের মাধ্যমে তারা স্পেসে যখন এই রেডিও টেলিস্কোপ থেকে ডাটা কালেকশন করা শুরু করেন, তিনি দেখলেন যে স্পেসের মধ্যে অর্থাৎ শূন্য স্থানেও যদি আমরা রাখি এই রেডিও টেলিস্কোপটাকে, সেখান থেকে একটা কন্টিনিউয়াস রেডিয়েশন আসছে। কন্টিনিউয়াস রেডিয়েশন সব জায়গায়, পৃথিবীর যে প্রান্তে, মহাবিশ্বের যে প্রান্তে তুমি তারা টার্গেট করছিল এই রেডিও টেলিস্কোপটাকে, সেখান থেকেই একটা ওয়েভ কিন্তু কন্টিনিউয়াসলি আসছিল, যেখানে এই কোনো রকমের ওয়েভ আসার কথা নয়। কোনো স্পেসে কেন ওয়েভ আসবে? কোনো ওয়েভ আসার কথা না, কিন্তু তারা একটা ওয়েভ ক্যাচ করেছিল তাদের এই রেডিও অ্যাক্টিভ বা বলতে পারি রেডিও টেলিস্কোপের মাধ্যমে। যেমনটা আমরা যদি দেখে থাকি আমাদের যাদের পুরনো সাদা টিভি রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি যাকে আমরা বলে থাকি, সেগুলো দেখবে, যদি কেউ দেখে থাকো তো অবশ্যই এটা বিষয় মিলাতে পারবে যে সেখানে কি হতো, যদি কোনো চ্যানেল না আসতো টিভিতে, তাহলে একটা স্যার 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 করে আওয়াজ কিন্তু চলতেই থাকতো, এমন একটা লাইট ব্লিঙ্ক করতে করতে যেত। অ্যাকচুয়ালি সেই যে লাইটটা ব্লিঙ্ক করতো বা স্যার স্যার আওয়াজ হতো, এই আওয়াজটা আসলে কার? এই কসমিক মাইক্রোওয়েভের। এই কসমিক মাইক্রোওয়েভ যেহেতু অ্যান্টেনার দ্বারা অ্যাট্রাক্ট হয় বা অ্যান্টেনার দ্বারা ক্যাচ করে এই কসমিক মাইক্রোওয়েভগুলোকে, তাই তারা এরকম একটা ব্লিং 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 আমাদের টিভিতে দেখতে পাওয়া যেত যখন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিগুলো ছিল। ঠিক আছে, সেটাই অ্যাকচুয়ালি সেটাই এই ইউনিভার্সে, গোটা ইউনিভার্সে কিন্তু অবস্থান করছে। ঠিক এইভাবে গোটা ইউনিভার্সের যে কোনো প্রান্তে তুমি চলে যাও, আজকে কিন্তু তুমি সেই কসমিক মাইক্রোওয়েভগুলোকে দেখতে পাবে। ওকে, সো এটা ছিল তোমাদের কসমিক মাইক্রোওয়েভ। এই কসমিক মাইক্রোওয়েভ এত বড় একটা এভিডেন্স দেয় এদেরকে যে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি যে আজকে যে ওয়েভগুলো মাইক্রোওয়েভ হিসাবে অবস্থান করছে, তারা নিশ্চয়ই আগে উইথ টাইম আমরা যদি পাস্টে যাই বা পিছনে চলে যাই, তাহলে কি তাদের ওয়েভগুলো ধীরে ধীরে কমবে, এবং এদের যে ওয়েভের চেঞ্জিংয়ের যে রেট যদি আমরা জানতে পারি যে কিভাবে এরা ওয়েভ মাইক্রোওয়েভে পৌঁছালো। এর আগে তো আমাদের রয়েছে বলতে পারো ভিজিএবল রে, তারপরে রয়েছে আমাদের ইনফ্রারেড রে, তারপরে আছে মাইক্রোওয়েভ, তাই না?
তো এদের যদি চেঞ্জটাকে বা এদের চেঞ্জিংয়ের যে রেটটা সেটা যদি আমরা জানতে পেরে যাই, তাহলে আমরা কিন্তু ইজিলি এটা ক্যালকুলেট করে নিতে পারি। এবং কি এই যে রবার্ট ডাইক এটা ক্যালকুলেট করতে পেরেছিল সেই সময়, তিনি ক্যালকুলেট করে দেখেন যে আজকে যে ওয়েভগুলো মাইক্রোওয়েভ হিসেবে অবস্থান করছে গোটা মহাবিশ্বে, সেগুলো আসলে তাদের রেট, চেঞ্জিং রেট জেনে নিয়ে বা তার ক্যালকুলেশন করে তিনি দেখলেন আমাদের এই মহাবিশ্ব কিন্তু অ্যাবাউট 13.8 বিলিয়ন ইয়ার্স এগোতে ফর্মেশন হয়েছে। ওকে, তাহলে এরা আবিষ্কার করলেন, পেনজি অ্যান্ড উইলসন, এই যে কসমিক মাইক্রোওয়েভের কথা বলছি, এই মাইক্রোওয়েভটাকে তারা আবিষ্কার করলেন এবং পরবর্তীতে এটাকে বিগ ব্যাংয়ের সঙ্গে জুড়ে দেওয়ার কাজ কে করলেন? আমাদের রবার্ট ডাইক অ্যান্ড জিম প্যাভেল করলেন। ওকে, সো দিস ওয়াজ আওয়ার biggest or you can say strongest evidence of the Big Bang theory. তো চলো, যেমনটা আমি ক্লাসের শেষে বা শুরুতে তোমাদেরকে বলেছিলাম, আচ্ছা দেখো এখানে একটা ছবি দেখিয়েছি আমি, এই যে কসমিক ম্যাক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড এরা আবিষ্কার করেছেন পেনজি উইলসন, তার জন্য কিন্তু তাদেরকে পরবর্তীতে নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল। মানে বুঝতেই পারছো এর আবিষ্কারটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড যেটা বিগ ব্যাংকে সাপোর্ট করে, এর আবিষ্কার কতটা ইম্পর্টেন্ট ছিল গোটা বৈজ্ঞানিক মহলে, যে একে এই পেনজি অ্যান্ড উইলসনকে এই আবিষ্কারের জন্য পরবর্তীতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এর থেকে আমরা কিন্তু আন্দাজা করতে পারি। ওকে, তো যেমনটা আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে প্রত্যেকটি ক্লাসের শেষে আমরা কিন্তু তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে তার উপর কিছু কোশ্চেন আমরা প্রত্যেক দিনই আলোচনা করব। ঠিক তেমনই দেখো এখানে আমি কয়েকটা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। দেখো প্রথম কোশ্চেন যেটা হলো যে হোয়াট ডাজ দ্য বিগ ব্যাং থিওরি এক্সপ্লেন। এটা আমাদের আগের যে ক্লাস তার উপর ভিত্তি করে কিন্তু এই কোশ্চেনটা রয়েছে। দেখো হোয়াট ডাজ দ্য বিগ ব্যাং থিওরি এক্সপ্লেন, অর্থাৎ বিগ ব্যাং তত্ত্ব কি ব্যাখ্যা করেন? সৌরজগতের উৎপত্তি, সোলার সিস্টেমের উৎপত্তি ব্যাখ্যা করেন, না কৃষ্ণ গহ্বর যাকে আমরা বলতে পারি যে ব্ল্যাক হোলস, ব্ল্যাক হোলসের কথাটা কে দিয়েছেন? স্টিফেন হকিংস। এই স্টিফেন হকিংসের কৃষ্ণ গহ্বরের ধারণা দেন, নাকি লোহার চেয়ে ভারী উপাদানের গঠনের সম্বন্ধে ধারণা দেন, নাকি মহাবিশ্বের উৎপত্তি এবং তার সম্প্রসারণ সম্বন্ধে ধারণা দেন? অবভিয়াসলি তোমরা সবাই জানো যে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে যে ধারণাটি দেন তা হলো এই বিগ ব্যাং থিওরি। চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে অ্যাপ্রক্সিমেটলি হাউ লং এগো ডিড দ্য বিগ ব্যাং অকার। বারবারই আমি আলোচনা করেছি আলোচনার সময় যে কত বছর আগে, মানে লগভগ কত বছর আগে আমাদের এই ইউনিভার্সের উৎপত্তি হয়েছে, সেটা হলো 13.8 বিলিয়ন বছর আগে, রাইট? সবটা কিন্তু আমি আলোচনা করেছি তোমাদের এই আগের ক্লাসে, এবং বলতে এই ক্লাসেও আমি আলোচনা করেছি। নেক্সট থার্ড কোয়েশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোইং প্রোভাইড স্ট্রং এভিডেন্স ফর দ্য বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরির জন্য সবচেয়ে বড় এভিডেন্স কোনটা? আজকে কিছুক্ষণ আগে আমি কিন্তু বললাম সবচেয়ে বড় এভিডেন্স কোনটা? কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। ফটোসিনথেসিস নয়, আর্থ ম্যাগনেটিক ফিল্ড নয়, প্লেট টেকটনিকও কিন্তু বিগ ব্যাং থিওরিকে সাপোর্ট করতে পারে না, বা এটা কোনো প্রুফস নয়। তাহলে একমাত্র এটা হলো মহাজাগতিক যে মাইক্রোওয়েভ রয়েছে, কসমিক মাইক্রোওয়েভ রেডিয়েশন, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, সেটা আমাদের সবচেয়ে স্ট্রংগেস্ট প্রুফস প্রোভাইড করে থাকে। Now the fourth question is who was one of the first scientists to propose that the universe is expanding? প্রথম কে বলেছিলেন যে এই ইউনিভার্সটা এক্সপ্যান্ড হয়েছে? আইজ্যাক নিউটন বলেছিলেন? তোমরা বলবে। গ্যালিলিও বলেননি, অ্যালবার্ট আইনস্টাইন বলেননি, কে বলেছিলেন? এডউইন হাবল in 1929 he proves this that our universe is expanding, right? তাহলে হয়ে গেল উত্তরটা আমাদের এডউইন হাবল। নেক্সট কোয়েশ্চেন, 5 নম্বর কোয়েশ্চেন, যেটা হলো হোয়াট এলিমেন্ট ওয়াজ প্রাইমারিলি ফর্মড ডিউরিং দ্য বিগ ব্যাং নিউক্লিওসিনথেসিস। বিগ ব্যাং নিউক্লিওসিনথেসিস, এই কোয়েশ্চেনটা টোটালটাই আগের ক্লাসের উপর ভিত্তি করে করেছি আমি, যে বিগ ব্যাং নিউক্লিওসিনথেসিসের সময় অর্থাৎ 3 মিনিট পরে বিগ ব্যাং হওয়ার বা এক্সপ্লোশনটা হওয়ার উইদিন 3 মিনিটস একটা নিউক্লিয়াস তৈরি হয়। বিভিন্ন গ্যাসের যে নিউক্লিয়াস, হাইড্রোজেন, হিলিয়াম, তাদের নিউক্লিয়াস তৈরি হওয়া শুরু হয়, যার জন্য আমাকে এটাকে নিউক্লিওসিনথেসিস পিরিয়ড বলছি। ওকে, এই সময় প্রাথমিকভাবে কোন কোন উপাদান তৈরি হয়? এবং বলেই দিলাম প্রশ্ন পড়ার সময় যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এই সব বস্তুগুলির কিন্তু নিউক্লি এই সময় সৃষ্টি হয়। অক্সিজেন সে সময় তৈরি হয়নি, কার্বনও হয়নি,
লোহাও হয়নি। হাইড্রোজেনের নিউক্লি প্রথমবারের জন্য তৈরি হয় উইদিন দ্য 3 মিনিটস অফ দ্য এক্সপ্লোশন। এবারে 5টা কোশ্চেন তোমাদের আমি আলোচনা করে দিলাম। এবারে 5টা কোশ্চেন তোমাদের প্রত্যেকের জন্য আমি রাখছি, তোমরা অবশ্যই এগুলোর কমেন্ট কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে। তো এই কোশ্চেনটা দেখে নাও, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিগনিফিক্যান্ট সায়েন্টিফিক এভিডেন্স ফর দ্য বিগ ব্যাং থিওরি। সবচেয়ে সিগনিফিক্যান্ট এভিডেন্স কি বিগ ব্যাং এর, সেটা হলো তোমরা জানাবে এটা আমাকে কমেন্ট করে। 7 নম্বরে দেখো, বিগ ব্যাং তত্ত্ব অনুসারে বিস্ফোরণের পরেই কি কি ঘটেছিল, যে এক্সপ্লোশনটা হয়েছিল তারপরে কি কি হয়েছিল। প্রথম অপশন দেখো, তাৎক্ষণিকভাবে নক্ষত্র তৈরি হয়েছিল, সঙ্গে সঙ্গে নক্ষত্র তৈরি হয়ে গেছিলো বা স্টার তৈরি হয়ে গেছিলো। সেকেন্ড রয়েছে মহাবিশ্ব ভেঙে পড়েছিল। থার্ড নাম্বারে রয়েছে বা গ নাম্বারে রয়েছে তোমাদের দ্রুত সম্প্রসারণ ও শীতলতা হয়েছিল তার, এবং সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের যে লাস্ট অপশন, সময় থেমে গিয়েছিল, অর্থাৎ সেই সময় থেকে যখন এক্সপ্লোশন হল তারপর থেকে টাইমের উৎপত্তি হয়নি, টাইম ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। এর অ্যান্সার আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। 8 নম্বর কোয়েশ্চেন দেখো এবার, বিগ ব্যাং নিউক্লিওসিনথেসিসের সময় কোন উপাদানটি প্রাথমিকভাবে তৈরি হয় না। অপশনগুলো দেখে নাও, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, কার্বন কোনটি প্রাথমিকভাবে তৈরি হয়নি। বিগ ব্যাং এর প্রেক্ষাপটে এককতা বা বলতে পারি সিঙ্গুলারিটি, এই সিঙ্গুলারিটি শব্দটি কি বোঝায়? এই সিঙ্গুলারিটি শব্দ দ্বারা আমরা কি বুঝতে পারি? এমন একটি বিন্দু যেখানে মধ্যাকর্ষণ অদৃশ্য হয়ে যায়, যেমনটা আমরা ব্ল্যাক হোলের কথা বলেছিলাম, ব্ল্যাক হোলে গিয়ে সব বস্তু অদৃশ্য হয়ে যায়। মানে এই সিঙ্গুলারিটি দ্বারা কি বোঝায় সেটা তোমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। সেকেন্ড যে অপশন রয়েছে, মহাকাশে একটি কৃষ্ণ গহ্বর তৈরি হয়। থার্ড অপশন, অসীম ঘনত্ব এবং তাপমাত্রা একটি অবস্থা। এই যে সিঙ্গুলারিটি কথা বলছিলাম বা এই একতাটা কি আসলে, অসীম ঘনত্ব এবং তাপমাত্রার একটি অবস্থা নাকি মহাবিশ্বের কেন্দ্র? এই সিঙ্গুলার পয়েন্টটা কি মহাবিশ্বের কেন্দ্রকে রিপ্রেজেন্ট করছে? লাস্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ, মহাবিশ্বের গঠনে অন্ধকার পদার্থ বা ডার্ক ম্যাটার কি ভূমিকা পালন করে? এই যে ডার্ক ম্যাটারের কাজ কি? আমি বলেছিলাম আমাদের মহাবিশ্বের প্রায় 85% বস্তুই হলো এই ডার্ক ম্যাটার দ্বারা তৈরি, রাইট? তো তার অপশনগুলো দেখে নাও, তারা ধ্বংস করে, অর্থাৎ স্টারকে ধ্বংস করে। সেকেন্ড অপশন রয়েছে গ্রহের যে বায়ুমণ্ডল রয়েছে তা তৈরি করে, বায়ুমণ্ডল তৈরি করার জন্য এই ডার্ক ম্যাটার কাজ করে। মধ্যাকর্ষণের মাধ্যমে ছায়াপথের গঠন এবং গঠনকে প্রভাবিত করে, মধ্যাকর্ষণ বা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ছায়াপথ তৈরি করে, নাকি দৃশ্যমান আলো নির্গত করে? এই ডার্ক ম্যাটার থেকে কি অ্যাকচুয়ালি উৎপন্ন হয় আমি কিন্তু আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি। তোমরা এই 5টে যে হোমওয়ার্ক দিলাম বা বলতে পারো 4টে কোয়েশ্চেন তোমাদেরকে দিলাম, এগুলো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিয়ে দিও, এবং পরবর্তীতে তোমরা কেমন ধরনের ক্লাস চাও এটাও তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই ক্লাসগুলি তোমাদের কাছে খুব দ্রুত নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। যদি তোমরা ক্লাসটি এতদূর পর্যন্ত দেখেছো, আমি আবারও একবার তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।